সাংবাদিক ডেস্টিনির এমডি রফিকুল আমিন এবং আলহাজ মোহাম্মদ হোসেনকে নিয়ে দীর্ঘ 12 বছর কেউ প্রতিবেদন করেননি। আপনি এবং টিটু ভাই কি কারণে মূলত এই সিদ্ধান্ত নিয়েছিলেন ডেস্টিনি গ্রুপের বিষয়ে এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য? যদি আমাদের সম্মানিত দর্শক অধিক আগ্রহ বসে আছেন, আমি প্রথমেই সাকিব ভাইকে বলবো, তারপর টিটু ভাই এই বিষয়টিকে বলবেন। আপনারা কেন আসলে এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। সাকিব ভাই, আপনি অসংখ্য ধন্যবাদ জনাব আবুল হাসান। আসলে আমি উদ্যোগটা গ্রহণ করেছি এ কারণেই যে আমি মনে করেছি যে একটা চরম অন্যায় চলে আসছিল প্রায় দীর্ঘ সেই 2012 সাল থেকে শুরু করে আপ টু এই ফ্যাসিবাদী সরকারের পতন পর্যন্ত, যে একজন মানুষকে বিনা দোষে তাকে শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা জনাব তারেক সিদ্দিকী তার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে যে মানুষটি কারাগারে চলে গিয়েছিলেন, আমি চেয়েছিলাম যে তার পক্ষে এবং তার প্রতিষ্ঠানের পক্ষে একটা রিপোর্ট করে জনগণকে জানিয়ে দিতে যে প্রকৃত সত্যটা কি। কারণ আপনি জানেন যে একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছিলেন জনাব রফিকুল আমিন এবং ডেস্টিনি পরিবারের যারা, প্রত্যেকে একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছিলেন। এবং সেখানে আপনি জানেন যে এই জনাব রফিকুল আমিনের অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তিত্ব ছিলেন। তিনি হচ্ছেন এই বৈশাখী টিভির যিনি হেড অফ নিউজ ছিলেন তৎকালীন, সেই মঞ্জুল হাসান বুলবুল। আমরা দেখলাম যে এই মঞ্জুল হাসান বুলবুল তিনি পরবর্তীতে এই ফ্যাসিবাদী সরকারের একজন অন্যতম দোসরে পরিণত হলেন। আমি সাংবাদিকতা ফিল্ডে করেছিলাম, আমি দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতে সাংবাদিকতা করেছিলাম এবং তার সুবাদে কিন্তু এই মঞ্জুল হাসান বুলবুলকে কাছে থেকে দেখার আমার সুযোগ হয়েছিল। এবং আমি দেখেছিলাম যে 2009 সালে বা 10 সালের দিকেও তিনি কিন্তু একদম রফিকুল আমিনের একদম অত্যন্ত আস্থার একজন মানুষ ছিলেন। এবং তিনি বৈশাখী টিভির পক্ষ থেকে যখনই কোনো একটা অনুষ্ঠান বা প্রেস কনফারেন্স করা হতো সেখানে তিনি ডেস্টিনি গ্রুপকে আপহোল্ড করতেন এবং এটাই করার কথা। কিন্তু এই লোকটিকে আমরা দেখতে পেলাম যে যখন রফিকুল আমিন কারাগারে গেল তিনি একদম সরাসরি তিনি একদম যেটাকে আমরা বাংলায় বলি পোল্টি মারলেন, যে তিনি আর রফিকুল আমিনকে চেনেন না বা ডেস্টিনিকে তিনি ওন করেন না। পাশাপাশি আপনি জানেন যে এই বৈশাখী টিভিকে কেন্দ্র করে কিন্তু একজন তার ক্যারিয়ারটাকে খুব ভালোভাবে গড়ে তুলেছিলেন, তিনি হচ্ছেন ফারহানা নিশো। তো সেই ফারহানা নিশো একজন উপস্থাপিকা, তাকেও আমি কাছ থেকে দেখেছি, তার সাক্ষাৎকার নিয়েছিলাম কয়েকবার। এবং আপনারা জানেন যে বাংলাদেশের মাটিতে কিন্তু বলিউডের অত্যন্ত জনপ্রিয় তারকা যে শাহরুখ খান 2010 সালে তিনি যে পারফরমেন্স করলেন বাংলাদেশের মাটিতে, ওটারও কিন্তু স্পন্সর ছিল ডেস্টিনির মালিকানাধীন বৈশাখী টেলিভিশন। এবং তার সুবাদে এই ফারহানা নিশোকে আমি কাছ থেকে দেখেছিলাম যে তিনি শাহরুখ খানের একক সাক্ষাৎকার নিতে পেরেছিলেন। তো এই যে তাদের ক্যারিয়ারের মাইল ফলক গুলো তারা কিন্তু এই জনাব রফিকুল আমিন বা ডেস্টিনির মাধ্যমে কিন্তু তারা করতে পেরেছেন এবং তারা সেগুলো দিয়ে তাদের ক্যারিয়ারটাকে প্রোগ্রেস করেছেন। কিন্তু যখন দেখা গেল যে রফিকুল আমিনকে অন্যায়ভাবে কারাগারে ভরা হলো বা ডেস্টিনির উপর একটা সরকারের পক্ষ থেকে যে একটা অত্যাচার বা জুলুম নেমে আসলো, তখন দেখা গেল যে এই মানুষগুলো নিশ্চুপ এবং তারা বিভিন্ন জায়গা থেকে আমি যেসব খবর পেলাম যে তারাই উল্টো আরো এই সরকারকে নানাভাবে সহযোগিতা করেছে যাতে আরো বেশি করে এই বৈশাখী টেলিভিশনের উপরে বা ডেস্টিনির উপরে বা রফিকুল আমিনের উপরে যেন আরো বেশি করে অত্যাচার নির্যাতন শুরু হয়, যার ফলে তারা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে পারলো। তারা ডেস্টিনি থেকে নিজেদেরকে আলাদা করে ফেললো যে না, আমরা এর সাথে সম্পর্কিত নাই, আপনারা যা ইচ্ছা তাদের বিরুদ্ধে করুন। তো এইভাবে দেখলাম যে শুধু এই মঞ্জুল হাসান বুলবুল বা তার মতো লোকজনই কিন্তু নাই, আমরা দেখলাম যে ওই সময় যারা বৈশাখী টেলিভিশনে ছিল তারা প্রত্যেকেই কিন্তু তাদের জায়গা থেকে তারা কিন্তু একদম পোল্টি মেরে দিল, তারা ডেস্টিনির সাথে নিজেদেরকে আর সম্পৃক্ততা রাখলো না। এই বৈশাখী টেলিভিশন কিন্তু আমরা দেখলাম তারা কোনো পক্ষে নিউজ করেনি। তো এগুলো আমাদেরকে হতাশ করেছে যে গণমাধ্যমগুলো কেন এভাবে একটা তারেক সিদ্দিকীর দোসরে পরিণত হলো। তো সে থেকে আমি চিন্তা করেছিলাম যে আসলে আমাদেরকে এই নিয়ে বলতে হবে, এই পুরো বিষয়গুলো দেশ ও জাতির কাছে তুলে ধরতে হবে। এবং এই যে ডেস্টিনির যারা বিনিয়োগকারী রয়েছেন, যাদের যারা যারা একটা বিশ্বাসে ছিল যে আমরা অবশ্যই আমরা নিজে আত্মকর্মসংস্থান আমাদের সুযোগ সৃষ্টি হবে এবং আমরা মাসে আমরা 1 লক্ষ টাকারও বেশি ইনকাম করতে পারবো, এই ধরনের একটা স্বপ্ন দেখিয়েছিলেন রফিকুল আমিন তাদেরকে, যে তোমরা 1 লক্ষ বা তারও বেশি টাকা তোমরা মাসে ইনকাম করতে পারবে। এই বেকার যুবকদেরকে তিনি একটা আশা দেখিয়েছিলেন এবং সেই আশার বাস্তবায়নের পথেই কিন্তু তিনি অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই অবস্থায় আমরা দেখলাম যে তাকে সেই পথটাকে রুদ্ধ করা হলো একমাত্র একজন ব্যক্তির আক্রোশের কারণে, সেটা হচ্ছে সেই নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী। তো এই কাহিনীগুলো তো আসলে মিডিয়াতে আসতো না, কারণ তারেক সিদ্দিকীর চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস বাংলাদেশে কারো ছিল না ওই সময়। আর মিডিয়াগুলো আসলে এই বিষয়ে একদম তারা নিশ্চুপ হয়ে গিয়েছিল। তো সেজন্য আমরা চেয়েছি যে এটা মানুষকে জানাতে হবে। আমরা জানিয়েছি, মানুষকে সচেতন করার চেষ্টা করেছি এবং তারপরেও আমি অনেক হতাশ হয়েছি এ কারণে যে ৫ই আগস্টের পরপরই আমি ভেবেছিলাম যে রফিকুল আমিন তাৎক্ষণিক তিনি মুক্ত হয়ে বের হয়ে আসবেন। কিন্তু সেটাও আপনারা দেখলেন যে অনেক মাস কেটে গেল। তারপর তিনি বের হলেন। তো এখন আসলে আমি তারপরে বলব যে ইটস বেটার লেট দ্যান নেভার। তো শেষ পর্যন্ত আমি আশা করব যে এই যে ক্ষতিগ্রস্ত তারা হয়েছেন, এই এতটা তাদের লাইফ থেকে যে এতগুলো সময় চলে গিয়েছে,
আমি আশা করবো যে এটার একটা ক্ষতিপূরণ যেন রাষ্ট্র তাদেরকে দেয় এবং ডেস্টিনি যেন আবার আগের মতো করে ঘুরে দাঁড়াতে পারে এবং তারা যেন আগের ফর্মে ফিরে আসতে পারে, এটাই আমরা প্রত্যাশা করি। এবং আমি আশা করবো যে অন্তত এই জার্নিতে, এই যে নতুন করে যে যাত্রা শুরু হতে যাচ্ছে ডেস্টিনির, এই জার্নিতে আমি আশা করবো যে গণমাধ্যমগুলো তাদের যে একটা মানে বাজে ভূমিকা তারা রেখেছিল, সেখান থেকে বেরিয়ে এসে তারা যেন এখন পজিটিভ কিছু নিউজ করে, এই আহ্বান আমার থাকলো একজন গণমাধ্যম কর্মী হিসাবে। জি, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে জনাব টিটু ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে আপনারা তিনজন মিলে দেশের বাহির থেকে যেরকম একটা কঠিন একটা পদক্ষেপ নিয়েছেন ৪৫ লক্ষ মানুষের দিকে তাকিয়ে, মানে মূলত কোন বিষয়টা কাজ করেছিল মূলত এই ডেস্টিনি গ্রুপের পিছনে দাঁড়ানোর জন্য এবং ৪৫ লক্ষ মানুষের পিছনে দাঁড়ানোর জন্য কোন বিষয়টা আসলে আপনাদের মধ্যে কাজ করেছে, একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে ডেস্টিনির অনেক সদস্য যারা আমার সাথে যোগাযোগ করেছিল এবং আমাকে অনুরোধ করছিল যে আমরা ডেস্টিনির পক্ষে কোনো কথা বলি। যাই হোক, আমার মনে হয় যে পরে আমি পুরো গল্পটা তাদের কাছে শুনেছি। শোনার পরে আমি এর আগে জানতাম, কারণ আমিন ভাই আমার শহরের অর্থাৎ মন্ট্রিলের, এবং ওনার যে পার্টনার উনিও মন্ট্রিল শহরেরই। তো আমি আগে থেকেই তাকে চিনতাম, আমি আগে থেকেই তার সম্পর্কে আমার পরিচয় আমার জানাশোনা ছিল এবং পুরো ঘটনাটাই জানতাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমার একটা কিউরিসিটি ছিল যে আচ্ছা, এই যে এত কিছু হচ্ছে, তো আমি একটু পরীক্ষা করতে চাইলাম যে আচ্ছা আমি দেখি যে আমি বললাম আপনাদের কিছু সদস্যদের ফোন নম্বর আমাকে দিন, আমি একটু কথা বলতে চাই। তো আমি এরকম অনেকের সাথে আমি ফোনে কথা বললাম এবং জানতে চাইলাম যে মানে তাদের কোনো অভিযোগ আছে কিনা। আমি দেখলাম অধিকাংশই, এবং আমাকে এক ছেলে, নামটা আমি ভুলে গেলাম, সে বোধহয় সম্ভবত মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে থাকে, এই মুহূর্তে নামটা মনে আসছে না, দুঃখিত। আমিন আলী। সো তাকে আমি বললাম যে তুমি আমাকে একটু হেল্প করো, সহযোগিতা করো। সেই মূলত আমাকে সাংঘাতিক ভাবে আমাকে এবং সাকিবকে এই কি বলে কমিউনিকেট করেছে এবং উৎসাহিত করেছে। আমিন আলী ইজ দা, মানে সেই হচ্ছে সূত্রধর। সো রাইট, সো তখন উনি আমাকে বলেন টিটু ভাই আপনি কথা বলেন। আমি কথা বললাম এবং আমি একটা জায়গাতে যে আমি সাংঘাতিক ভাবে ইমোশনাল হলাম যখন একজন যাকে আমি ফোন করছি সে ঠিক মতো কথা বলতে পারছে না, এবং বুঝলাম আমি যে সে শারীরিক প্রতিবন্ধী। আমি তাকে বললাম তুমি একটু আমাকে ভিডিওতে আসো। তো সে ভিডিওতে আসলো। ভিডিওতে আসার পরে ওকে দেখে ও কোন রকম কথা বলতে পারে, তার শরীর চালাতে পারে না। তখন আমি তাকে বললাম, এবং সে যে কথা বলতেছে আমি কথাগুলো কিন্তু বুঝতেছি এবং হ্যাঁ কষ্ট হচ্ছে কিন্তু বুঝতেছি। তার কথা শুনে আমি মানে এটা শেয়ার করলাম সাকিবের সাথে, এবং আমরা দুজনেই ডিসিশন নিলাম যে না, তাহলে আমরা ডেস্টিনির পক্ষে কথা বলি, কারণ কেউ একজনকে পেলাম না যে আমিন ভাইয়ের বিরুদ্ধে কোনো অবজেকশন করলো। তখন আমি বললাম ওকে লেস আমাকে প্রোভাইড করো এই দুর্নীতি, আচ্ছা এই নিচের এই অংশটুকু দেওয়ার দরকার নেই, এটা হ্যাঁ। সো বললাম যে আমাকে প্রোভাইড করেন আপনাদের লয়ারকে। আমি সেই লয়ারের সাথে কথা বললাম। আমার মনে হয় আজকে যে ভাই এসছেন ওনার সাথে আমি প্রথম কথা বললাম, এবং আরো একজন লয়ারের সাথে কথা বললাম, এবং আমি বললাম যে আমাকে প্রোভাইড করো দুর্নীতি দমন কমিশনে কোন লয়ার আছে, আমি তার সাথেও ফোনে কথা বললাম, এবং তার সাথে যখন ফোনে কথা বললাম আমি তার কথাটা রেকর্ড করলাম। এই হচ্ছে ইতিহাস। এবং পরবর্তীতে যখন আমরা প্রথম যে এপিসোড করলাম, আমার মনে হয় 1.5 বছর 2 বছর আগে, তখন এটা ব্যাপক, মানে একটা জিনিস কি যে এটা তো সত্য যে এই ডেস্টিনিকে ধ্বংস করার জন্য
যে ব্যক্তিটি সবচেয়ে বেশি দায়ী সে হচ্ছে তারেক সিদ্দিকী। তো আমরা তখন তারেক সিদ্দিকী সম্পর্কে কথা বলা, মানে তারেক সিদ্দিকী নামটা উচ্চারণ করা তো একটা কঠিন ব্যাপার বাংলাদেশে, তাই না? তো আমরা তো কঠিন কাজটাই করি, এবং আমি এবং সাকিব এবং পরবর্তীতে জয়েন করলেন আমাদের কে বলে জয়নাল আবেদিন সাহেব, উনি আসলেন মন্ট্রিলে। তখনও আমরা সিদ্ধান্ত নিলাম, উনিও আমাদেরকে বললেন যে না, আমাদেরকে করা উচিত। আমরা যেহেতু অন্যায় মানে নির্যাতিতর পক্ষে সবসময় দাঁড়িয়েছি, এখন নির্যাতিতের পক্ষে দাঁড়ানোর এই প্রেরণা থেকেই আসলে আমরা এই কাজটা শুরু করি। এবং আমরা যখন প্রথম এপিসোড করি তখন আমরা ব্যাপক অনেক মানুষ আমাদেরকে ফোন করেছে, ধন্যবাদ জানিয়ে, অনেকে গালিও দিয়েছে। কিন্তু আমরা মানে যারা আওয়ামী লীগের দোসর, যারা কি বলে, তারা আমাদেরকে গালি দিয়েছে, কিন্তু আমরা মানে আমরা ছাড়িনি, এবং আমরা বলছি না, এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এটাই হচ্ছে মূল গল্প, মানে মূল আমাদের এই ডেস্টিনির পক্ষে দাঁড়ানোর কথা। কারণ সে সময় একজন, যেটা সাকিব বললেন, আমি একটু যোগ করে বলি যে আমরা খুব হতাশ হয়েছিলাম যে ডেস্টিনির প্রতিষ্ঠান বৈশাখী টেলিভিশন, তাদের মানে এখন হয়তো অনেকে বলবে ভয়ে বলি নাই, তখন বলার পরিস্থিতি ছিল না, এটা হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি ব্যক্তি ছিল না যেই ব্যক্তিটি ডেস্টিনির পক্ষে, আমিন সাহেবের জামিনের পক্ষে কথা বলে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যেটা কেউ বলে না আমরা সেটা বলতে চাই। এটাই হচ্ছে পেছনের কথা। ধন্যবাদ। যাক, আপনাদেরকে ৪৫ লক্ষ মানুষ আপনাদেরকে কেমন ভাবে বাংলাদেশে আপনারা আসছিলেন, একটা সময় কোনো কিছু করতে পারেনি, কারণ ৪৫ লক্ষ মানুষের মেন্টর যারা আছেন, যিনি আছেন জনাব রফিকুল আমিন এবং আলহাজ মোহাম্মদ হোসেন, ওনারা মুক্ত হতে পারেননি। এখন তারা মুক্ত হয়েছে। বাংলাদেশে যখন আসবেন দেখবেন আসলে ডেস্টিনির মানুষ কতটুকু আপনাদেরকে ভালোবাসে, এটা সময়ে বলে দেবে ইনশাল্লাহ, আমরা এটা বিশ্বাস করি। আমরা আমাদের আরেকজন অতিথির কাছ থেকে জানতে চাইবো, আমি একটু প্রশ্নটা করে তারপর ওনার কাছে যাব। একজন স্বনামধন্য সাংবাদিক বলেছেন, ডেস্টিনির বিচার করে কি হবে? এক গাছ একাধিক লোকের কাছে বিক্রয় করা হয়েছে, চোখের সামনে জমজমাট প্রতারণা হয়েছে। কিন্তু আরেকটি বিষয়, দুদকের তদন্তের ডেস্টিনির ৩৫ একর গাছের বাগান পাওয়া গেছে এবং বাগানে ৯৩% গাছ জীবিত পাওয়া গেছে। এই মানে সাক্ষী দিয়েছেন আমাদের মাননীয়, আজকে আমাদের সম্মানিত অতিথি আছেন, আমাদের আইনজীবী আছেন ডেস্টিনি গ্রুপের, যিনি আছেন, উনি মূলত ছিলেন উপস্থিত। দুদকের যিনি বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি উপসচিব সাইদ আলী, উনি নিজে আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন যে ৯৩% গাছ পাওয়া গেছে এবং ৩৫০০ একর বাগান পাওয়া গেছে ডেস্টিনির। উনি সবগুলো বাগানে যায়নি, এটাও উনি বলেছেন এবং এটা নিয়ে নিউজও হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে কিসের উপর ভিত্তি করে তিনি মানে এই জাতীয় মন্তব্য করেছেন? আমি একটু আমাদের সম্মানিত অতিথি জানাল ভাই, আপনার কাছে জানতে চাইব, সত্যিকার আসলে কি ডেস্টিনি কি প্রতারণা করেছে? আপনার দৃষ্টিতে কি, আপনি একটু যদি বলেন দর্শকদের উদ্দেশ্যে। শুনতে পাচ্ছি না, মাইকটা মনে বন্ধ করে রেখেছেন। সরি, ধন্যবাদ মিস্টার হাসান। এখন কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, সমাজি ভাই কি একটু মনে হয় ট্রাভেল করবেন বললেন। আর সমাজি ভাই, আপনার কি সময় আছে? আপনি কি আগে বলবেন? আমি মনে হয় আর সর্বোচ্চ এখন ১০টা ৪৩, তো ১০টা ৫০ পর্যন্ত থাকতে পারবো। আমার মনে হচ্ছে হাসান ভাই, তাহলে সমাজি ভাইকে একটু দেন, পরে আমরা একটু স্যার আপনাকে দিয়ে দিচ্ছি একটু বিষয়, একটু যে আপনি যেহেতু আইনের বিষয়টি টোটাল মামলাটাই ১২ বছর যাবত আপনি পরিচালনা করে আসছেন এবং আপনি আমাদের সম্মানিত সম্পাদক মহোদয় জনাব রফিকুল আমিনের ঘনিষ্ঠ বন্ধু, সেই হিসাবেও আপনার কাছ থেকে জানতে চাইবো, আইনের বিষয়ে আপনি কখনো ছাড় দিয়ে কথা বলেননি, কখনো যেটা আইনে আছে সেই বিষয়ে কথা বলেন। উনি একটি মন্তব্য করেছেন, কি অদ্ভুত ব্যাপার, ডোনাল্ড ট্রাম্পের মতো ডেস্টিনি রফিকুল আমিনের দণ্ড প্রমাণ হলো কিন্তু সাজা কাটতে হলো না। দণ্ড প্রমাণ হয়েছে কিন্তু সাজা কাটতে হয়নি। আপনি মামলাটি পরিচালনা করেছেন, ১২ বছর জেলখানায় বন্দী ছিলেন, এই সাজার মধ্যে পড়ে কিনা, এই বিষয়টি যদি আপনি একটু আমাদের দর্শকদের বলেন। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক জনাব মোহাম্মদ আবুল হাসান এবং আজকের এই অনুষ্ঠানের
সম্মানিত আলোচক বৃন্দ এবং যারা দেশের বিভিন্ন প্রান্তর থেকে, বিদেশ থেকে এই অনুষ্ঠান প্রত্যক্ষ করছেন, আমি সুদূর আমেরিকা থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রথমত, যে সাংবাদিক ভাই ডেস্টিনি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন, আমি তার প্রতি সম্মান রেখে এটুকু শুধু বলতে চাই যে এটি হচ্ছে তার ব্যক্তিগত একটা অভিমত। আমি যেহেতু পেশাগতভাবে আইনজীবী, সুতরাং আমার বক্তব্যের মধ্যে আইনের সংশ্লিষ্টতা থাকবে। আইনের বাহিরে কোনো রাজনৈতিক বক্তব্য, কোনো রাজনৈতিক মন্তব্য, সেটি আমি ব্যক্তিগতভাবে করার কোনো সুযোগ আমার পক্ষে নাই এবং অসম্ভব। এই মামলার অর্থাৎ ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড এবং ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেডের যে দুটো মামলা ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে, সেই নিষ্পত্তিকৃত মামলায় আমরা দেখতে পাই যে জনাব মোহাম্মদ রফিকুল আমিন প্রায় 12 বৎসর 3 মাস যাবৎ কাস্টডিতে ছিলেন এবং সেটা স্বীকৃত। সেটি সর্বশেষ মামলায় বিজ্ঞ বিচারকও তার রায়ে মন্তব্যে উল্লেখ করেছেন। আপনারা জানেন যে ফৌজদারি কার্যবিধি 35-এর এ ধারার বিধান অনুসারে কোনো আসামিকে যখন দণ্ডাদেশ দেয়া হয়, সেই দণ্ডাদেশ দেওয়ার ক্ষেত্রে তিনি যতদিন সাজা খাটবেন, এই সাজার মেয়াদটি সেই মেয়াদের সাথে কর্তৃত্ব হবে, অর্থাৎ কার্টেইল হবে। সেই সুবাদেই জনাব মোহাম্মদ রফিকুল আমিন যেহেতু 12 বৎসর 3 মাস যাবৎ কাস্টডিতে ছিলেন, সুতরাং সেইটা কর্তন সাপেক্ষে তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন। কাজে কারাগার থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে কারো কোনো অনুকম্পা, কারো কোনো দয়া তা নয়, বরং এই জিনিসটা নিশ্চিত করেছে আইন, এবং সেটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি 35-এর এ ধারার বিধান অনুসরণেই বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেছেন এবং সেটি বাধ্যতামূলক বিধায় সেই ধরনের অভিমত তিনি তার রায় উল্লেখ করেছেন। যেহেতু মামলায় দণ্ডাদেশ দেয়া হয়েছে, সুতরাং এই মামলাটি বর্তমানে অ্যাপিল আদালতে অর্থাৎ অ্যাপেলেট কোর্টে একটি মামলা পেন্ডিং রয়েছে, আরেকটি মামলায় সেটি অ্যাপিলের প্রস্তুতি চলছে। যে বিষয়টি সাবজুডিস, যে বিষয়টি আদালতে বিচারাধীন, আদালতের কোনো রায় সংশ্লিষ্টে, আদালতের কোনো জাজমেন্ট সংশ্লিষ্টে ব্যক্তিগতভাবে সমালোচনা করাটা অধিকাংশ ক্ষেত্রে কন্টেম্পটের মধ্যে পড়ে যায়। সুতরাং আমি বলবো যে একমাত্র বিচারিক আদালতের রায় কোনো ভুল ছিল কিনা সেটা বিষয়টি দেখার দায়িত্বটা হচ্ছে একমাত্র উচ্চ আদালতের অর্থাৎ অ্যাপেক্স কোর্টের। সুতরাং যেই ক্ষেত্রে অ্যাপেক্স কোর্টের মন্তব্য আমরা অপেক্ষা করব এবং আমরা বিশ্বাস করি ডেস্টিনির বিরুদ্ধে যে মামলাটি আনয়ন করা হয়েছে সেই মামলাটি ছিল উদ্দেশ্য প্রণোদিত, সৃজিত, ভিত্তিহীন এবং একটা কল্প কাহিনীর উপরে এই মামলাটি করা হয়েছে। এই মামলার পেছনে যে ব্যাকগ্রাউন্ড, সেই বিষয়টি আপনারা অন্যতম আলোচকের কাছে শুনেছেন। আমি ওই সহ আলোচকের রেফারেন্স না দিয়ে আমি শুধু এটুকুই বলবো যে এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী জনাব মোহাম্মদ রফিকুল আমিন যখন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 342 ধারায় যে জবানবন্দি প্রদান করেছেন, সেই জবানবন্দি প্রদানের ক্ষেত্রেও তিনি কার দ্বারা নিষ্পেষিত হয়েছেন, কার প্রতিহিংসার শিকার, তার নাম তিনি বিজ্ঞ আদালতে হলফপূর্বক উচ্চারণ করেছেন এবং সেই নাম এবং আজকের সহ আলোচক যে নাম বলেছেন সেটি হচ্ছে একই ব্যক্তির নাম। সুতরাং যে বিষয়টি আদালতের জুডিশিয়াল রেকর্ডে রয়েছে, এভিডেন্স অন রেকর্ডে রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমানে এই অন্তর্বর্তী সরকার, যেহেতু ইতিপূর্বে আমরা দেখেছি ডেস্টিনির প্রতি বৈষম্য আচরণ করা হয়েছে, ডেস্টিনির প্রতি যার ইঙ্গিতেই হোক না কেন ডেস্টিনির প্রতি বৈষম্য আচরণ করা হয়েছে, তখনকার বিজ্ঞ বিচারকরা স্বাধীন ছিলেন না, স্বাধীনভাবে জাজমেন্ট দিতে পারতেন না। আজকের বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞ বিচারকগণ স্বাধীনভাবে তারা মামলা নিষ্পত্তি করেন। সুতরাং একটি মামলার রায় চূড়ান্ত নয়, যেই মামলাটি অ্যাপিল বা রিভিশন অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালত অ্যাপেক্স কোর্ট থেকে
যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না আসছে ততক্ষণ পর্যন্ত মামলার গুণাগুণের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিগত পর্যায়ে কোনো মন্তব্য করাটি এটা শোভনীয় নয় বলে আমি মনে করি। স্যার, আপনি আরেকটু সময় দিবেন আমাদেরকে, আমরা একটু আসতে চাই। বিশেষ করে আমরা আমাদের অতিথির কাছে জানতে চেয়েছিলাম যে আপনি আমাকে আমি রিকোয়েস্ট করব যে আপনার যদি আর ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে, একটা প্রশ্ন থাকে, আপনি করলে আমার জন্য খুব ভালো হয়, কারণ আমার একটা কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট আমাকে রক্ষা করতে হবে, আমার যেহেতু নেক্সট একটা ফ্লাইট আছে। হ্যাঁ, সেই জন্য আমি অ্যাডভোকেট সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আছে। নিশ্চয়ই, প্লিজ। আমার মনে হয় ওই জায়গাতে যেটা নাজমুল সাকিব একটু টাচ করেছে, আমি ওই জায়গাতে বলতে চাই, মানে এর আগে আমি বলেছি গত মানে আমার সাথে যখন আমিন সাহেবের কথা হয় তখন আমি বলেছি আমি একটু আপনার কাছে জানতে চাই এবং আপনার মাধ্যমে দর্শকদেরকেও জানাতে চাই, সেটা হচ্ছে যে এই আমরা বলছি আমি এটা কিন্তু বলছিলাম বিনা বিচারে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, তাই যদি হয় তাহলে এই ক্ষতিপূরণ আমরা মানে আপনারা চাবেন কিনা। তার কারণ নিঃসন্দেহে মানে পরিষ্কার ভাবে এটা আমাদেরকে মানে প্রতীয়মান হচ্ছে যে তার প্রতি ইনজাস্টিস হয়েছে, বৈষম্য হয়েছে এবং ক্ষতি সাধিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে তারা, এবং এই ক্ষতিপূরণ তাদেরকে রাষ্ট্র দেবে। রাষ্ট্র এই ক্ষতিপূরণ আপনারা দাবি করবেন কিনা, অ্যাপ্লাই করবেন কিনা, আবেদন করবেন কিনা, এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। প্রথমত, যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ বিচারিক আদালতের জাজমেন্টটা মহামান্য উচ্চ আদালত কর্তৃক সেটিসফাইড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্ষতিপূরণ চাওয়ার আইনগত কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত, মহামান্য উচ্চ আদালতের ক্ষেত্রে উচ্চ আদালতে যখন এই অ্যাপিলটা প্রেজেন্টেড হবে, শুনানি হবে, তখন সেই সময় সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবী যদি প্রপারলি এভিডেন্স অন রেকর্ড তুলে ধরেন এবং যদি দেখানো হয় যে ডেস্টিনির প্রতি বৈষম্য হয়েছে এবং মহামান্য উচ্চ আদালত সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীর উপস্থাপিত বক্তব্যে যদি সন্তুষ্ট হন, প্লিজড হন, সেই ক্ষেত্রে আপনারা জানেন যে অনারেবল সুপ্রিম কোর্টের সাংবিধানিক যে ক্ষমতাগুলো রয়েছে সেই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে যে কোনো ন্যায়ানুগ আদেশ দান করতে পারেন এবং সেই ন্যায়ানুগ আদেশের মধ্যে ক্ষতিপূরণ প্রদানের জন্য ডাইরেকশন থাকার আইনগত সুযোগ রয়েছে। সুতরাং আমরা এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে অ্যাপিলে যখন শুনানিটা হবে সেই শুনানির সময় যেন প্রেজেন্টেশনটা প্রপার হয় এবং সেই প্রেজেন্টেশনটা লিগ্যাল গ্রাউন্ডসে আদালতকে, মহামান্য উচ্চ আদালতকে সন্তুষ্ট করা যে আমাদের নিম্ন বিচারিক আদালত যে জাজমেন্ট প্রদান করেছেন। আমি কেন বলছি? আমি বলছি এ কারণেই যে ইন মাই অপিনিয়ন যে এই মামলাটি প্রকৃত পক্ষে অভিযোগটা প্রমাণিত হয় নাই। আমি এ কারণেই বলছি কারণ কথিত মতে ডেস্টিনি প্রতারণা করেছে। এই মামলায় এমন কোনো এভিডেন্স নাই, এমন কোনো ব্যক্তি সাক্ষী নাই, এমন কোনো ডিস্ট্রিবিউটর নাই, এমন কোনো 45 লক্ষ লোকের মধ্যে কোনো ব্যক্তি নাই যিনি এসে আদালতে বলেছেন যে ডেস্টিনি দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। তাহলে এই প্রতারণার যে কল্প কাহিনী এটা সৃজন করলো কে? সৃজন করলো একটা পত্রিকা, যে পত্রিকার রেফারেন্স এভিডেন্স অন রেকর্ড এসেছে। আমরা আরো দেখতে পাই সেই পত্রিকার যিনি প্রতিবেদক, সেই পত্রিকার যে তথ্য সংগ্রহের যে উৎস, এগুলো কোনো কিছুই এভিডেন্স অন রেকর্ডে আসে নাই। তারা বলছেন যে মানি লন্ডারিং হয়েছে। আমরা বলেছি যে ডেস্টিনির যে সংগৃহীত অর্থ, ডেস্টিনির যে টাকাগুলো আয় করেছে সেই টাকাগুলো কোম্পানিজ অ্যাক্ট 1994 অনুযায়ী এবং সেটি হচ্ছে সমবায় আইন অনুসরণে, অর্থাৎ প্রত্যেকটাই আইন অনুসরণে ব্যবসায় করতে গিয়ে ডেস্টিনি এই টাকাগুলো আয় করেছে এবং সেই আয়ের বিপরীতে ডেস্টিনি কয়েক কোটি টাকা করও দিয়েছে, ট্যাক্সও দিয়েছে। সুতরাং সেটা যদি অবৈধ হয়ে থাকে তাহলে পরে সেই ক্ষেত্রে ওই সময় যারা আমার থেকে ট্যাক্স নিয়েছে তারাও তো অ্যাবেটার হিসাবে আসবে। কেন? তারা যদি জানে যে এটা আমার অপরাধলব্ধ আয়, কেন তারা ট্যাক্সটা নিবেন? সুতরাং আমি আদালতের কাছে আরো উপস্থাপন করেছিলাম যেই ক্ষেত্রে ডেস্টিনি একটা প্রতিষ্ঠান এবং একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আইন দ্বারা নিবন্ধিত। সুতরাং প্রতিষ্ঠানকে যদি শাস্তি না দিয়ে আপনি তার ব্যক্তিগতভাবে দেন তাহলে সেটা আইনগতভাবে ত্রুটিপূর্ণ হবে। সুতরাং বিজ্ঞ বিচারিক আদালত
ওই সময়কালে, অর্থাৎ যখন জাজমেন্টটা ইতিপূর্বে প্রদান করেছেন একটি মামলা বিগত সরকারের আমলে, সেই জাজমেন্টটি ছিল, আমি বলবো যে সেই জাজমেন্টটা সঠিকভাবে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করে সেই জাজমেন্টটা দেওয়া হয়েছে। এবং এই জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই না করার বিষয়টি একমাত্র মহামান্য উচ্চ আদালতে সেটা পরীক্ষা নিরীক্ষা করবেন। এর বাহিরে ব্যক্তিগত পর্যায়ে কোনো আক্রোশ, ব্যক্তিগত পর্যায়ে আক্রমণাত্মক কোনো বক্তব্য একজন আইনজীবী হিসাবে, একজন দায়িত্ববান ব্যক্তি হিসাবে সেটি করাটি আমি অশোভনীয় মনে করি এবং সেটি ন্যায় বিচারের পরিপন্থী। স্যার, আমি একটা বিষয় একটু বলার, সেটা হচ্ছে একটু আপনার কাছ থেকে জানার বিষয়, দর্শকরা জানতে চাচ্ছেন। বিষয়টি হচ্ছে এই যে আপনি প্রতিবেদনের বিষয়টি বলেছেন, ডেস্টিনি টি প্ল্যান্টেশন লিমিটেডের প্রায় 35টি বাগানের মধ্যে 81 লক্ষ গাছ রোপণ করা হয়েছিল। পাশাপাশি 1,50,00,000 লক্ষ চারা রোপণ করার জন্য যেটা নার্সারিতে রাখা হয়েছিল, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তীতে। এর পাশাপাশি যদি আমরা বলি যে ডেস্টিনি গ্রুপ 2001 সাল থেকে 2012 সাল পর্যন্ত প্রায় 5,121 কোটি টাকার মতো লেনদেন করেছে। সেখানে 410 কোটি টাকা গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিয়েছে এবং 1456 কোটি টাকা কমিশন দিয়েছে, এবং টি প্ল্যান্টেশন বাবদ বনায়নের জন্য 287 কোটি টাকা, এবং সম্পদ ক্রয় 1883 কোটি টাকা, এরকম টোটাল 5,121 কোটি টাকা। চার্জশিটে এই বিষয়টা কি আসছে কিনা, এই বিষয়টা বা প্রতিবেদন আসছে কিনা। দ্বিতীয়ত যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ডেস্টিনি মাল্টিপারপাস এবং টি প্ল্যান্টেশন। মাল্টিপারপাসেও জনাব রফিকুল আমিনের স্ত্রী ফারাদিবা কোনো দায়িত্বে ছিলেন না, পরিচালক অথবা মানে সমিতির সাথে কোনো কিছু ছিলেন না, এবং টি প্ল্যান্টেশন এটার মধ্যে তিনি মূলত কোনো ছিলেন না, কি বলা হয় যে পরিচালকে বা কোনো দায়িত্বে ছিলেন না। তারপরও তাকে এই যে সবাইকে সরাসরি 12 বছর সাজা দেওয়া হয়েছে, এটা আসলে আইনের দৃষ্টিতে বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রথমত, ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের মামলায় আমি 3 জনকে রিপ্রেজেন্ট করেছি, যথাক্রমে জনাব মোহাম্মদ রফিকুল আমিন, জনাব মোহাম্মদ হুসেইন এবং সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ। অন্যান্য যারা অ্যাকিউজড তাদেরকে অন্য বিজ্ঞ আইনজীবী তাদেরকে রিপ্রেজেন্ট করেছেন, ফারাদিবাকে আমি রিপ্রেজেন্ট করি নাই। সুতরাং ফারাদিবার কি এভিডেন্স রয়েছে সেটা যেই বিজ্ঞ আইনজীবী মামলা পরিচালনা করেছেন তিনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। আমি যেহেতু 3 জনকে রিপ্রেজেন্ট করেছি এই মামলায়, আমি শুধু এটুকুই বলবো যে এই 3 জনের ক্ষেত্রে, যদি এই 3 জনের ক্ষেত্রে মামলাটি প্রমাণিত না হয়, তাহলে বাকি যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও তো প্রমাণের সুযোগ আর আসে না। তো সুতরাং সেই ক্ষেত্রে আমি শুধু একটাই মাত্র বক্তব্য আমি বলবো যে এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী যে কথাটি সঞ্চালক বললেন যে ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড গাছের বিষয়ে যে এভিডেন্স অন রেকর্ড গুলো রয়েছে, আমি আবারও বলছি উইথ ডিউ রেসপেক্ট যে এভিডেন্স অন রেকর্ডের উপরে ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করার, কোনো মন্তব্য করার আইনজীবী হিসাবে আমার কোনো সুযোগ নাই। আমাদের প্রেজেন্টেশনটা হচ্ছে কেবলমাত্র যখন আমি মেমো অফ অ্যাপিল উচ্চ আদালতে দাখিল করব, সেই সাবমিশনটা আমি অ্যাপিলেট কোর্টের কাছে গিয়ে বলতে পারি যে বিজ্ঞ নিম্ন আদালত আমার প্রতি এই জাজমেন্ট দিতে গিয়ে তিনি জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেন নাই, এবং কেন করেন নাই সেটি আইনের নিরিখে রিপোর্টের ডিসিশন অনুযায়ী হবে। কিন্তু এর বাহিরে ব্যক্তিগত পর্যায়ে কাউকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের বক্তব্য বিইং এ লয়ার আমি কখনো করি নাই, আর করারও আমার কোনো সুযোগ নাই, এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমি কখনো করব না। আমাদের সম্মানিত অতিথি যারা আছেন, আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে একটু আপনারা প্রশ্ন করতে, না হয় আমরা যেহেতু ওনার সংক্ষিপ্ত সময় আমরা একটু বিদায় দিতে চাই। এখানে আরেকটা প্রশ্ন আছে। গতকালকে গত পরশুদিন আমি একটা প্রতিবেদন দেখছিলাম কালের কণ্ঠের, সেখানে তারা একটা প্রতিবেদন করেছে, আমি খুব মানে সারপ্রাইজ হয়েছি যে তারা ওই রাশিয়া থেকে যে পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ঘুষ লেনদেন হয়েছে, সে প্রতিবেদনের একদম শেষে এসে ওনারা জুড়ে দিয়েছেন যে এই আপনার ডেস্টিনি 2000 এর নাকি এর সাথে মাধ্যমে এই টাকা লেনদেন হয়েছে। মানে এটা ভেরি সারপ্রাইজ। এই ব্যাপারে আপনি মানে। জি ধন্যবাদ। প্রথম বিষয়টা হচ্ছে আমি আদালতকে বলেছিলাম যে পাবলিকেশন অফ এনি নিউজ ইন এ নিউজ পেপার ইজ নট অ্যাডমিসিবল ইন এভিডেন্স। আমি আবারও বলছি, পাবলিকেশন অফ এনি নিউজ ইন এ নিউজ পেপার
is not admissible in evidence. আমি বিজ্ঞ আদালতকে বলেছিলাম যে এই ধরনের পত্রিকায় যে ধরনের একটা ভিত্তিহীন নিউজ যখন প্রকাশিত হয় তখন সেই নিউজটাকে এস্টাবলিশড করার জন্য সেই বিষয়টি যিনি প্রতিবেদক তার সোর্স কি, ডকুমেন্টারি কি এভিডেন্স গুলো রয়েছে সেগুলো আদালতে আসতে হবে। বিফোর দ্যাট যিনি ইনকোয়ারি করছেন, যিনি ইনভেস্টিগেশন করছেন তাকে সন্তুষ্ট হতে হবে। কিন্তু ডেস্টিনির ক্ষেত্রে বিষয়টি একটু পূর্ব থেকে বিষয়টি একটু ব্যতিক্রম। আমার কাছে মনে হয় যে ডেস্টিনির বিষয়ে যারা আগাগোড়া বিরোধিতা করে এসেছেন এবং সেই বিরোধিতাকারীদের কিছু কিছু অংশ এখনো হয়তো ঘাপটি মেরে কোথাও বসে আছেন, যারা প্রত্যক্ষভাবে আসছেন না কিন্তু কোন তৃতীয় সূত্র ধরে তারা সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। সুতরাং আজকের এই পরিস্থিতিতে আমি বিশ্বাস করি যেহেতু আদালত স্বাধীন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন এবং অন্যান্য তদন্তকারী সংস্থাগুলো স্বাধীন এবং সেই ক্ষেত্রে বিষয়টি যেন নিরপেক্ষভাবে সকলের নিকট প্রতিভাত হয় সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। এই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হচ্ছে এই যে নিউজটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এই নিউজটি যেহেতু একটি ভিত্তিহীন সংবাদ, সুতরাং সেটা ইমিডিয়েটলি ডেস্টিনি গ্রুপের ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে একটা রিজয়েন্ডার দেওয়া। কারণ যতক্ষণ পর্যন্ত রিজয়েন্ডার বা প্রতিবাদ লিপি না আসছে ততক্ষণ পর্যন্ত ধরে নেওয়া হবে যে সেই নিউজটির ব্যাপারে আপনার কোনো ডিফারেন্ট কোনো অপিনিয়ন নাই, কোনো অ্যাডভার্স কোনো মন্তব্য নাই। কাজেই আমি মনে করি আইনের আলোকে যতক্ষণ এই নিউজটা আসছে এই নিউজের ক্ষেত্রে অবশ্যই সেই ক্ষেত্রে একটা রিজয়েন্ডার থাকা উচিত। এবং ডেস্টিনির এই মামলাটি, যে মামলাটি ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে, সেই নিষ্পত্তিকৃত মামলার বিষয়ে একমাত্র অ্যাপেলেট কোর্ট বা রিভিশনাল কোর্ট ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তির তৃতীয় পর্যায়ে এই বিষয়ে আলোচনা সমালোচনা করার আইনগত কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। লেটস কিপ দ্য ম্যাটার টু দ্য অনারেবল কোর্ট, অ্যাপেক্স কোর্ট, মহামান্য আদালত। তারা বসে আছেন ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য। আজকের যে মহামান্য উচ্চ আদালত আপনারা জানেন, বিশেষ করে মাননীয় প্রধান বিচারপতি থেকে শুরু করে যারা মহামান্য উচ্চ আদালতে যারা রয়েছেন তারা প্রত্যেকেই যোগ্যতা সম্পন্ন, সৎ, নির্ভীক এবং তারা কারো দ্বারা কখনো পরিচালিত হন না। সুতরাং ন্যায় বিচার নিশ্চিত। আমি আশাবাদী ইনশাআল্লাহ আমরা উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবো। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে একই মামলায় আমরা দেখতে পেলাম যে জনাব রফিকুল আমিন তিনি এবং তার সাথে এই লেফটেন্যান্ট জেনারেল হারুন তাদেরকে সাজা দেয়া হলো, কিন্তু জামিনের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে লেফটেন্যান্ট জেনারেল হারুনকে এই মানে একটু বিতর্কিত যিনি একজন বিচারক সেই শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি তাকে জামিন দিলেন কিন্তু রফিকুল আমিনকে জামিন দিলেন না। তো এই যে একটা পক্ষপাত দুষ্ট রায় আমরা দেখতে পেলাম যে চেয়ারম্যানকে জামিন দিয়ে দেওয়া হলো, এমডি কে জামিন দিয়ে দেওয়া হলো না, এটা কেন? আপনারা জানেন যে নন বেইলেবল অফ দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর অধীনে যে সমস্ত অফেন্স গুলো রয়েছে, যে অপরাধগুলো রয়েছে, সেই অপরাধগুলো হচ্ছে নন বেইলেবল অফেন্স বা অজামিনযোগ্য অপরাধ। নন বেইলেবল অফেন্সের ক্ষেত্রে আইনের বিধান হচ্ছে এটি হচ্ছে আদালতের ঐচ্ছিক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। তিনি কাউকে জামিন দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু জামিন দেওয়ার বা না দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে এসে সমালোচনা করা, আদালত সম্পর্কে নেতিবাচক কোনো মন্তব্য করা, এটা আইনত সমীচীন নয়। সেই ক্ষেত্রে আপনি অ্যাপেক্স কোর্টে গিয়ে বলতে পারেন যে আমাকে জামিন, ওনাকে যেহেতু জামিন দেওয়া হয়েছে আমাকে জামিন দেওয়া হয় নাই। আমি শুধু এটুকুই বলবো যে ইতিপূর্বে রফিকুল আমিন জামিন না পাওয়ার ক্ষেত্রে অথবা তার এই যে মুক্তি পাওয়ার ক্ষেত্রে 12 বৎসর যে বিলম্ব হয়েছে, নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত ছিল। এর পেছনে শক্তিধর কোনো ব্যক্তি বা শক্তিধর কোনো গোষ্ঠী ছিল। যেই শক্তিধর ব্যক্তি বা শক্তিধর গোষ্ঠী যারা কোনো না কোনো ভাবে অন্যায়ভাবে তৎকালীন সময়ে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতকে প্রভাবিত করে যাতে রফিকুল আমিন জামিনে মুক্তি না পান সে বিষয়ে হয়তো তারা কোনো না কোনো ভাবে তারা প্রভাব খাটিয়েছেন। আজকের প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। আপনারা জানেন যে ইতিপূর্বে মহামান্য উচ্চ আদালত ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেডের মামলায় জনাব মোহাম্মদ রফিকুল আমিনকে জামিন মঞ্জুর করেছে। আপনারা জানেন যে অ্যাপেক্স কোর্ট অপর একটি মামলায় ওনাকে জামিন দিয়েছেন।
সুতরাং আজকের ভিন্ন প্রেক্ষাপটে যেখানে কোনো ডিসক্রিমিনেশন হবে না, সে ডিসক্রিমিনেশন না হওয়ার ক্ষেত্রে ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে আমাদের সকলকেই উচিত পরস্পরকে সহযোগিতা করা এবং আইনের বিষয়, বিশেষ করে সাবজুডিস ম্যাটার গুলো, এগুলো বাহিরে এনে এটাকে তর্কে বিতর্কে জড়ানোটা ঠিক হবে না। এতে আদালতের প্রতি মানুষের মনোভাব নেতিবাচক পড়ে, আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমাদের দায়িত্ব হচ্ছে বিইং এ বাংলাদেশি সিটিজেন, সৎ নাগরিক হিসাবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসাবে আমরা সবসময় আইন ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখাবো। এবং এই শ্রদ্ধা দেখানোর সবচেয়ে যুগান্তকারী ইতিহাস তৈরি করেছে ডেস্টিনির ৪৫ লক্ষ পরিবার। ডেস্টিনির ৪৫ লক্ষ যারা রয়েছেন পরিবার, এবং এই পরিবার আপনারা জানেন যে ১২ বৎসর ঊর্ধ্বকালীন সময় তারা ধৈর্য ধরেছেন, তারা সহযোগিতা করেছেন এবং প্রতিনিয়ত তারা আদালতে থেকে জনাব মোহাম্মদ রফিকুল আমিনের প্রতি নৈতিক সমর্থন সহ বিভিন্ন সমর্থন তারা দিয়েছেন, যে যার উৎসাহে, যার প্রেরণায় এবং সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কৃপায় এবং সকলের দোয়ায় আজকে মোহাম্মদ রফিকুল আমিন এই জেলখানা থেকে ইতিমধ্যে তিনি মুক্ত হয়েছেন। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামীতে মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন, লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ এবং তথা ডেস্টিনির পরিবারের প্রতি আর যাতে কোনো অন্যায় অবিচার না হয়, সেই ক্ষেত্রে সকলেই সেদিকে সচেষ্ট থাকবেন। ধন্যবাদ সবাইকে। স্যার, আমরা একটু সম্পূর্ণ একটা বিষয় জানার ব্যাপার, সেটা হচ্ছে এই যে তারেক সিদ্দিকীর সাথে যে ডেস্টিনি গ্রুপের পক্ষ থেকে একটা প্রচ্ছায় লিমিটেড নামে যে জায়গাটা ক্রয় করা হয়েছিল ১০০ কোটি টাকা দিয়ে, যেখানে ৭৮ কোটি টাকা পেমেন্ট করা হয়েছিল, এই বিষয়টা কি চার্জশিটে এসেছিল কিনা? বিষয়টা দর্শকদের উদ্দেশ্যে, অনেকে দর্শক জানতে চাচ্ছিলেন আর কি, বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রথম বিষয়টি হচ্ছে, চার্জশিট ইজ নট অ্যাডমিসিবল ইন এভিডেন্স। কোন ফৌজদারি মামলায় কোন পুলিশ রিপোর্ট সেকশন 173 সিআরপিসি তে যেটা দেয়া হয়, সেটা কখনো এভিডেন্স হিসাবে সেটা দাখিল হয় না। তদন্তকারী কর্মকর্তা তার সাক্ষ্য প্রদানকালে তিনি যেই এভিডেন্স গুলো দিয়েছেন এবং যেহেতু বিষয়গুলোর উপরে জেরা হয়েছে, এখন যেহেতু মামলাটি নিষ্পত্তিকৃত, এখন সেই সম্পর্কে যদি আমি কোনো কিছু মন্তব্য করতে চাই বা বলতে চাই, তাহলে আমাকে আমার লিমিটেশন অনুযায়ী আমার মন্তব্য করাটা ঠিক হবে না। তবে আমি এটুকুই বলবো যে মেমো অফ অ্যাপিলে এই বিষয়গুলো যদি রেফারেন্স সেখানে থাকে, দিস কেস ইজ ফুল অফ কন্ট্রাডিকশন। এক কথায় বলবো, দিস কেস ইজ ফুল অফ কন্ট্রাডিকশন। কারণ প্রতারিত হয়েছে এর কোনো এভিডেন্স নাই, মানি লন্ডারিং হয়েছে এর কোনো এভিডেন্স নাই। কারণ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর আমার হচ্ছে বৈধ উপার্জিত টাকা দিয়ে, কোনো অবৈধ উপার্জিত টাকা দিয়ে নয়। এবং যেই টাকাটি বিপরীতে, আমার অর্জিত টাকার বিপরীতে আমি সরকারকে রাজস্ব দিয়েছি, কর দিয়েছি, খাজনা দিয়েছি। সুতরাং এই বিষয়টিকে যেহেতু বিতর্কিত করা হয়েছে, আমি বিশ্বাস করি যে অন্তত পক্ষে মহামান্য উচ্চ আদালত এই বিষয়গুলো আইনানুগ দৃষ্টিভঙ্গিতে দেখবেন, বিবেচনায় নেবেন, এবং সেই বিবেচনা নিলে তখন দেখা যাবে যে এই বিজ্ঞ নিম্ন আদালতের বা বিচারিক আদালতের জাজমেন্ট আশা করি আমি স্যাটিসফাইড হয়ে যাবে এবং সেদিনই ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে, চূড়ান্তভাবে সুপ্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন, আমি সাকিব ভাই এবং আমাদের জালালউদ্দিন এবং টিটু ভাই, আপনাদের যদি আরো কিছু বিষয় থাকে তাহলে আমরা একটু কন্টিনিউ করতে পারি, না হয়তোবা স্যারকে আমরা একটু সুযোগ দিব চলে যাওয়ার জন্য, যেহেতু উনি ব্যস্ত আছেন। উনি চলে গেছে, উনি ফ্লাইট ধরবেন। আমি উইথ ডিউ রেসপেক্ট, আমি আই এম সরি যে আমাকে একটু বিশেষ প্রয়োজনে যেতে হচ্ছে। তো আপনাদের সাথে থাকতে পারলে আরো কিছু মূল্যবান বক্তব্য আমি শুনতে পারতাম। তো যাই হোক, আমার বিষয়টি ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। এবং সর্বশেষে আমি এটুকু শুধু বলবো যে রাষ্ট্রের সংস্কারমূলক কার্যে, আইনানুগ পদ্ধতিতে, রাষ্ট্রের সংস্কারমূলক কার্যে আইনানুগ পদ্ধতিতে আমার সীমিত জ্ঞানের আলোকে আমি যেন যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য আমি সকলের সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া চাই এবং আপনাদের সবসময় মূল্যবান উপদেশ আমাকে দিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদেরকে, যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ।
আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সমাজী ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমরা আমাদের সম্মানিত অতিথি আপনার কাছ থেকে যেটা আমরা কিছুক্ষণ আগে হয়তোবা সমাজ স্যারের ব্যস্ততার জন্য আমরা কথা বলতে পারিনি, আপনার কাছে বিষয়টা নিয়ে আসতে যাচ্ছি, যেহেতু আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে এই যে মানে বাগানের গাছের ব্যাপারটা নিয়ে কথা বলা হচ্ছিল, বাগানে গাছ নিয়ে এক গাছ অনেকের কাছে বিক্রি করা হচ্ছে, আবার দুদক যাকে সাক্ষী নিয়ে আসে সেই বলেছে যে এখানে প্রায় 93% গাছ জীবিত পেয়েছেন উনি, এবং 3500 একর বাগানও পেয়েছেন। এই বিষয়টি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন। আপনি আসতে পারেন অনেকদিন, মানে অনেকক্ষণ আপনার জন্য অপেক্ষা করিয়েছি। না না, থ্যাংক ইউ, না কোনো অসুবিধা নাই। আমি খুব মনোযোগ সহকারে এহসানুল হক সমাজী ভাই আমাদের বন্ধু, এবং আমাদের আর দুই বন্ধু টিটু রহমান এবং নাজমুস সাকিব, ওনাদের কথা শুনছিলাম, আপনাদের দর্শক শ্রোতাদের মন্তব্য আমি দেখছিলাম। আপনি যে প্রশ্নটা করছেন হাসান সাহেব, আপনি জানেন আমি নিজেও মনে হয় 20-30 মাইল হেঁটেছি বান্দরবন এবং কক্সবাজারে বা চট্টগ্রামে, আপনাদের হাজার হাজার একর জমি যেগুলার গাছ কেটে নিয়ে গেছে যুবলীগ, ছাত্রলীগ, এই ফেসিবাদের গুন্ডারা। এগুলা আমার মনে হচ্ছে এই যে প্রতারণা কি হয়েছে কি না হয়েছে, সমাজী ভাই এজ এ লয়ার উনি খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন, এবং আমি নিজের চোখে দেখে এসছি যে আপনাদের লক্ষ লক্ষ গাছ কিভাবে কেটে নিয়ে গেছে হাসিনার গুন্ডাবান্ডারা। আবার সেই সময়ের আদালত 2800 কোটি টাকা দিয়ে জামিনের যে শর্ত দিয়েছিল, অবাস্তব কল্প কাহিনী, যে 2 মাসের মধ্যে 81 লক্ষ গাছ বিক্রি করে নাকি এগুলা করবে। আমরা হিসাব করে দেখছি যদি সত্যিকার অর্থে এই গাছগুলো বিক্রি করা যেত তাহলে 12 বছর লাগবে। হাসিনা যেরকম মানে এখানের রাজনীতির কথা বলে নাই সমাজী ভাই এজ এ লয়ার, উনি বলবেন না, কারণ উনি একজন প্রধান কৌশলী ছিলেন, এখনো আছেন, এবং উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল পরামর্শক হিসেবে এখন কাজ করছেন। সো হি ইজ আ পার্ট অফ দ্য গভর্নমেন্ট এন্ড হি ইজ আ পার্ট অফ দ্য কোর্ট, সুতরাং উনি বলবেন না। কিন্তু আমরা তো জানি এই যে তারেক সিদ্দিকী নামক একটা বদমাইশ তৈরি করছে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের রাজনীতি, সবকিছু ধ্বংস করার পিছনে। এবং আমি আজকে সমাজী ভাই থেকে জানতে পারলাম যে আমিন ভাই অন রেকর্ড কোর্টে বলছে, আমরা তো এগুলো বলতাম, বিশেষ করে আমি, টিটু রহমান এবং আমাদের নাজমুস সাকিব, আমরা বলতাম যে এই শয়তানটা, এই যে তারেক সিদ্দিকী নামের এই অপদার্থটা বাংলাদেশ ধ্বংসকারী, সেনাবাহিনী ধ্বংসকারী, আমাদের রাজনীতি ধ্বংসকারী, গুমের প্রধান হোতা, সে আপনাদের ডেস্টিনিকেও গুম করে ফেলছে। এই যে 12 বছর 3 মাস 5 দিন আপনি বললেন, এই যে বিনা বিচারে। তারপরে সমাজী ভাই তো বললেন একজন লয়ার হিসেবে, আমরা যেগুলো সব সময় বলি যে এই যে এই মানিক, বিচারপতি মানিক জামিন দিল না, রাজনৈতিক দুর্বিসন্ধি বলেন, প্রভাব বলেন। আমি এই গাছ বা আপনাদের মামলা নিয়ে কথা বলতে চাই না, আমার দর্শক শ্রোতারা যদি কিছু মনে না করেন, কারণ পুরো মামলাটাই হচ্ছে ভুয়া, যেটার ভিত্তিই নাই, সেখানে কথা বলবেন কেন? সমাজী ভাই এজ এ লয়ার পরিষ্কার করে দিয়েছেন। আমরা আরো 2 জন লয়ার, ব্যারিস্টার সারোয়ার হোসেন এবং ব্যারিস্টার ভৌমিক, ওদেরকে নাগরিক টিভির প্ল্যাটফর্মে এনে আমরা আইনগত ব্যাপারগুলা একদম পুঙ্খানুপুঙ্খরূপে আমরা ডিসকাস করছি। সেখানে মানি লন্ডারিং বলেন, ফ্রড বলেন, চিটিং বলেন, কে করবে? হুই ইজ দুদক? 45 লক্ষ মানুষের মধ্যে হাসান সাহেব আপনি একজন। এই যে আমিন ভাই, আমিন আলী ছেলেটার কথা বললো, সে মধ্যপ্রাচ্যে ইয়াকে থাকে, সে মনে হয় আমাকেও 100 বার ফোন করছে। এইরকম হাজার হাজার মানুষ আমাদেরকে ফোন করেছে, কেউ কথা বলে। এই যে আমাদের নাজমুস সাকিব বললেন এই যে বৈশাখীর কথা, বা তাই ইয়ে কি নাম বুলবুলের কথা, বা আরো যারা যারা কথা, বৈশাখী টিভির 98.5% যদি আমরা ভুল না হয় মালিকানা হচ্ছে আপনাদের ডেস্টিনি গ্রুপে। কথা বলে নাই, এরা কেন কথা বলবে না? তোমার মালিক হচ্ছে ডেস্টিনি গ্রুপ, তাদের এমডি কে অন্যায় ভাবে ঢুকে রাখছে, তারা কথা বলে না? এটা কোন ধরনের আপনার আমার মালিকানা, আমার মালিকের প্রতি, আমার গ্রুপের প্রতি এইভাবে অন্যায় 12 বছর ধরে তারা কথা বলবে না? এদের কোনো যোগ্যতা আছে? এরা যারা আছে, আমি কারো নাম বলতে চাই না ব্যক্তিগতভাবে, সবগুলাকে বাইর করে দেন।
আপনাদের প্রতি এত বড় অন্যায়, এই যে টিটু ভাই, নাজমুস সাকিব আউট অফ কনসিয়াসনেস, আউট অফ নাথিং, রফিকুল আমিনকে তারা চিনতেন, বিশেষ করে টিটু ভাই চিনতেন, হতে সাকিব ভাই চিনতেন না। কিন্তু আমি আজকে টিটু ভাই এবং নাজমুস সাকিবকে এই যে তাদের প্ল্যাটফর্মে আমি যে কথাগুলো বলছি বা তারা যে কথাগুলো বলছেন এবং নাজমুস সাকিব যে স্পেশাল প্রতিবেদনটা করলেন, এগুলো তো বৈশাখী করার কথা। বৈশাখী কেন এটা করবে না? সরকারকে সেই সময় জানানো উচিত ছিল যে ঠিক আছে, এই জেনারেল তারিক সিদ্দিকী, রেহানার দেবর, এই শয়তানের নাম নানি উল্লেখ করলো না যে আমাদের প্রতি অন্যায় হচ্ছে, আমাদেরকে জামিন দেয়া হচ্ছে না। এই কথাটা যদি বৈশাখী টেলিভিশন না বলতে পারে, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আহাজারি যদি তারা প্রকাশ করতে না পারে, তাহলে সেই টেলিভিশন দিয়ে আমি কি পানি খাবো? ধুয়ে দিয়ে পানি খাবো? যাই হোক, আজকে রফিকুল আমিন, আমি একটু জনাল ভাইয়ের সাথে এখানে একটু যোগ করতে চাই যে আমরা দেখলাম যে এই যে ডিএমডি হিসেবে যিনি ছিলেন টিপু এবং পাশাপাশি মিস্টার অশোক, এরা একটা এই ফ্যাসিবাদের সরকারের সাথে মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল। বিশেষ করে অশোক, সে তো সরাসরি রয়ের নির্দেশে কাজ করত এবং এই অশোক কিন্তু এখন বর্তমানে পলাতক আছে, কিন্তু টিপু ডিএমডি হিসেবে এখনো আছে যতটুকু আমি জানি। তখন কথা হচ্ছে এই লোকগুলো তো সরাসরি মানে ডেস্টিনির বিরুদ্ধে কাজ করেছে, ডেস্টিনির হালুয়া রুটি খেয়ে তারা ফুলে ফেপে বড় হয়েছে, কিন্তু ডেস্টিনির পক্ষে তারা কোনো ভূমিকা রাখতে পারেনি। তাই মনে করি যে ইটস হাই টাইম, এখন উপযুক্ত সময় যেদের মতো সাংবাদিক নামধারী যে দুর্বৃত্তগুলো রয়েছে, যেমন টিপু বা এই অশোক, আপনি নাম নেননি, আমি নাম নিয়ে বলছি, এদের বিরুদ্ধে অবশ্যই মানে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। না ঠিক আছে, আপনি নাম নিয়েছেন, আমি আরো আছে আমি, আপনি নাম নিলেন, আপনি কোনো অসুবিধা নেই নাম নিতে। আমরা কাউকে আল্লাহ ছাড়া কাউকে ডরাই না। এখন কথা হচ্ছে এই যে রফিকুল আমিন উনি যখন জেলে গেছে, বা মোহাম্মদ হোসেন যখন জেলে গেছে, তাদের বয়স ছিল কম বেশি 50, এখন তারা 62-63 বছর তাদের জীবন থেকে চলে গেছে। এখন হয়তো উচ্চ আদালত, যেহেতু এখন ফেসিবাদ নাই, হাসিনা নাই, তাদের দোসররা নাই, এই বদমাইশ বিচারপতিগুলা নাই, এখন হয়তো ন্যায় বিচার পাবে, হয়তো আমি মনে করি পাবে, কিন্তু 12 বছর তার ফেরত পাবে না। এই যে মানুষগুলা, 45 লক্ষ মানুষগুলা, এদের বেশিরভাগ হচ্ছে সমাজের অত্যন্ত একদম যারা অবহেলিত ছিল, কিছু কিছু ছাড়া, তাদেরকে যে উঠিয়ে এনে তাদের লাইফ স্টাইল, তাদেরকে জীবন জীবিকা এই যে রফিকুল আমিন, মোহাম্মদ হোসেনরা দিয়েছিল। আপনি জেনারেল হারুন কথা যে বললেন, উনার প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই, কিন্তু কথা হচ্ছে এই যে বললেন জামিন দিল না, কেন জামিন দিবে না? কেন, কি কারণে জামিন দিল না? এই বিচারপতিগুলো সবগুলো এখন ধরতে হবে। এরা এখন অনেকে এখন বিচারক আছে, যারা এই বিচারের নামে প্রহসন করছে, যারা হাসিনার এই ফেসিবাদ কায়েমের জন্য ডেস্টিনির মতো আপনাদের 45 লক্ষ মানুষকে প্রতারণা করছে। এবং আপনি যে সর্বশেষ বললেন, আমরা তো বেশ কয়েকটা এপিসোডে কথা বলছিলাম, এই যে এখন উপযুক্ত প্রধান বিচারপতি, এই প্রধান বিচারপতিকে যখন অন্যায় করছে হাসিনা, এই প্রধান বিচারপতির পক্ষে আমাদের টিটুর রহমান, আমাদের নাজমুস সাকিব, আমরা কথা বলছি, এবং তাকে যে ডিঙ্গাইয়া প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের বিচারক করা হয়েছে, এবং এই প্রধান বিচারপতি একটা মন্তব্য করছে আপনার ডক্টর রেফাত আহমেদ সাহেব। আমি আপনাকে বলবো, রেফাত আহমেদ সাহেব, যদি আপনি আমার কথা শুনে থাকেন, দয়া করে 78 কোটি টাকা ডাকাতি করছে তারেক সিদ্দিকী, সেই প্রতিবেদন দুদকের এখানে নাই। এটা আরো একদিন বলছে, আজকে আবার মনে করাই দিলাম। যদি এই 78 কোটি টাকা এই যে আপনার উইথ এভিডেন্স বায়নানামা করে যে টাকা নেওয়া হয়েছে, যখন রেজিস্ট্রি করতে বললো তখন থেকে শুরু করলো মিডিয়া ট্রায়াল। এই মিডিয়া ট্রায়ালে আপনি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, তাহলে এই চার্জশিট, এই প্রতিবেদন, এই বিচার, এই শয়তানের বিচার, এটা কি কারণে থাকবে? অতি অবশ্যই এই চার্জশিট বাতিল, এই বিচারের যে সো কল রায়, যে ভার্ডিক্ট, ইট মাস্ট বি নালিফাইড। এবং এই ডক্টর মোমেন সাহেব, যিনি এখন দুদকের চেয়ারম্যান, আমি জানি আপনি অত্যন্ত উপযুক্ত মানুষ, আপনার বিরুদ্ধে অনেক কথা থাক, আমরা ওগুলো বলতে চাই না, আমি মনে করি আপনি উপযুক্ত মানুষ। অবশ্যই এই চার্জশিট বাতিল করতে হবে। যে দুইজন, এই যে দুই হাসিনার যে দুই শয়তান, এই যে তারেক সিদ্দিকীর ইশারায় যে দুই আইও,
মজাহার আলী এবং তহিদ হোসেন সাহেব, আপনারা যে ভুয়া রিপোর্ট দিয়েছেন রফিকুল আমিনের বিরুদ্ধে, মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে এবং 57 জনের বিরুদ্ধে, আপনাদের কড়াই গন্ডায় আপনাদেরকে আমরা হিসাব নিব, সময় এখন আসছে। আপনারা তাদের প্রতি যে রূঢ় আচরণ করেছেন এবং রিমান্ডে যে বেয়াদবি করছেন মজাহার আলী, তহিদ হোসেন, মনে করছেন আপনারা পার পাবেন? আপনারা তারেক সিদ্দিকীর মতো গুন্ডার ইশারায়, এই গুমকারীর ইশারায়, একজন ছিল রিটায়ার্ড, তার নামও তহিদ হোসেন না কি জানি ছিল, একটা ডাইরেক্টর ছিল, তাকেও ধরা হবে। সে কোথায় আছে এখন জানি না, সে মনে হয় রিটায়ার করছে বা কোথাও চলে গেছে। এদেরকে ডক্টর মোমেন সাহেব, উইথ অল রেসপেক্ট টু ইউ, আপনি এই বিচারিক মামলা বিচারে হবে, কিন্তু যে অন্যায় তাদের প্রতি করা হয়েছে, যে চার্জশিট যে আপনার এটা মানে এটা ডিকটেটেড বাই তারেক সিদ্দিকী এন্ড ডিজিএফআই এন্ড অল দিস ননসেন্স অফ হাসিনা, এটা অবিলম্বে প্রত্যাহার করে ন্যায় বিচারের পথ সুষ্ঠু করবেন। এবং এই তহিদ হোসেন আর মজাহার আলীকে অবিলম্বে আপনি ডাকেন যে তোমরা কার ইশারায় এত 45 লক্ষ মানুষের জীবন নিয়ে তোমরা খেলছো, এবং তোমরা এই জন্য প্রধানত দায়ী, কারণ তোমরা রাষ্ট্রের টাকা খরচ করে মানুষের বিরুদ্ধে, এই যে ইনোসেন্ট মানুষগুলোকে, যারা এতগুলা মানুষকে এমপ্লয় করছিল বাংলাদেশের জিডিপিতে, যারা শত শত কোটি টাকা, এই যে আমাদের বেস্ট এভিয়েশনের মতো একটা কোম্পানি কলাপস করে ফেললো এবং ধ্বংস করে দিল, এরকম 36টা কোম্পানি ধ্বংস করে দিল, জুট মিল ধ্বংস করে দিল। এই যে আজকে ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে আপনাদের হাজার হাজার ফ্ল্যাট, হাজার হাজার বাড়ি, যেগুলো আপনারা ডেস্টিনি গ্রুপ কিনছে, আজকে সেগুলো রক্ষণাবেক্ষণ করার মতো পর্যন্ত তাদের টাকা পয়সা নাই। তাদের 200টা গাড়ি এই যে পুলিশকে খাইতে দিল। এই যে আপনাদের এত বড় সিনেমা হল, আনন্দ ছন্দ সিনেমা হল, এটা এখন অসামাজিক কর্মকাণ্ডের হেডকোয়ার্টার হয়েছে, এত বড় একটা সম্পত্তি। তারপরে আপনার এই যে বাড়ি দাঁড়ান, আপনাদের বাড়ি, এগুলো হিসাব করে শেষ করা যাবে না। এই যে অপকর্মগুলা করাইছে তারেক সিদ্দিকী, তোমাদের বাবা তারেক সিদ্দিকী এখন কোথায়? তো পালাইছে হাসিনার লগে ভারতে। তো তোমরা মজাহার আলী, তহিদ হোসেন, তোমরা যে কুকর্মগুলা করছো, প্রায় 8 থেকে 10,000 কোটি টাকা সম্পত্তি এই যে একদম অ্যাবেন্ডন করে দিলা, এই জন্য কি তোমাদেরকে মনে করতেছো তোমরা এর দায় এড়াইয়া তোমরা বাঁচতে পারবা? তোমরা বাঁচতে পারবা না। হাসান সাহেব, আমি এ কথা বলে শেষ করব, যদি আপনারা সোচ্চার না হন, কারণ এখন অন্যায়ের প্রতিবাদ আপনারা অবশ্যই করবেন প্রপারলি, এবং কাউকে ছাড়তে হবে না, কাউকে ছাড়বো না ইনশাল্লাহ। আপনারা ছাড়বেন না, আমরা আপনাদের সাথে আছি। নাজমুস সাকিব, টিটুর রহমানের প্ল্যাটফর্ম, এবং বৈশাখীকে এখনো বলতে চাচ্ছি, এখনো আপনারা ইনিয়ে নিয়ে কথা বলেন কেন? বৈশাখী কার্যক্রম শুরু করেছে গত রায়ের আগে থেকেও, এবং রায়ের পর থেকে মোটামুটি সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। ধন্যবাদ। এবং সত্য কথা হচ্ছে, আমরা চাই না যে মিথ্যা কথা বলার জন্য। এই যে এহসানুল হক সমাজি, ব্যারিস্টার সারোয়ার হোসেন, ব্যারিস্টার ভৌমিক, তারা তো প্রফেশনাল লয়ার, তারা যে বললেন এটা কোনো এভিডেন্স, একটা এভিডেন্স নাই, প্রমাণিত হয় নাই, ডিকটেটেড রায় দেওয়া হয়েছে। সুতরাং এর বিরুদ্ধে আমরা সোচ্চার থাকবো, এর প্রমাণ ইনশাল্লাহ আপনারা করে ছাড়বেন, আমরা আপনাদের সাথে আছি। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমরা আমাদের সম্মানিত অতিথি সাকিব ভাই, আপনার কাছে আপনি যে প্রতিবেদনটা করেছিলেন, আমাদের ব্যাপক দর্শক এবং ব্যাপকভাবে এটা কিন্তু শেয়ার করেছে, বা তারা এটা নিয়ে ব্যাপক সন্তুষ্টি প্রকাশ করেছে আমাদের সম্মানিত। এবং আপনি যখন প্রতিবেদন করেছেন, মামলার রায় কিন্তু হয়নি, রায়ের আগে কিন্তু আপনি এই প্রতিবেদনটা করেছেন। এরপর আমি টিটু ভাইয়ের কাছে আসবো। আপনি এই যে পথচারী লিমিটেড থেকে শুরু করে তারেক সিদ্দিকীর যে প্রতিবেদনটা করেছেন, এটার একটু রিভিউ যদি আপনি আমাদের দর্শকদের দেন তাহলে একটু ভালো হয়। জি, আমি আসলে প্রথমে বলতে চাই যে এটা করার আমি তাগিদটা যেটা অনুভব করেছি, এই তাগিদটা এসেছিল আমার এই কারণেই যে আমি দেখলাম যে বাংলাদেশের ডেস্টিনির মতো একটি কোম্পানি, যে কোম্পানি কিন্তু তাদের কোনো ব্যাংক লোন ছিল না, তারা কোনো ঋণগ্রস্ত কোম্পানি ছিল না, সম্পূর্ণ ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে নিজস্ব উদ্যোগে তাদের নিজস্ব ডিস্ট্রিবিউটররা তারা মিলে একটা কোম্পানি গঠন করলো। এবং আপনি দেখবেন যে এই যে তাকে যে 2012 সালে যে আটক করা হলো অন্যায়ভাবে, তার আগের অর্থ বছরের দিকেও যদি আপনি পেছনে ফিরে থাকান, আপনি দেখবেন যে তারা 400 কোটি টাকারও বেশি তারা সরকারকে রাজস্ব দিয়েছে। তো যেই কোম্পানিটা স্বাবলম্বী, যারা
মানে জনগণের টাকা মারেনি বা যারা রাষ্ট্রের টাকা মারেনি, কোনো ব্যাংকের টাকা মারেনি, যারা নিজেদের মাধ্যমে তারা অর্থ জেনারেট করেছে এবং সেটা দিয়ে একটা কোম্পানির বিকাশ করেছিল, সে ধরনের একটা কোম্পানিকে রাষ্ট্র কোথায় সহায়তা করবে তা না করে তারা এর প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করলো। আমরা কি দেখলাম এই আওয়ামী লীগের শাসনামলের সময়? আমরা দেখেছি যে এমনও কোম্পানির উদ্ভব ঘটেছিল আওয়ামী লীগের শাসনামলের সময়, যারা একটা বাজারে ধরুন একটা 2 লক্ষ টাকার একটা মোটরসাইকেল রয়েছে, তারা অনলাইনে বললো যে আপনি এই মোটরসাইকেল আমাদের থেকে 50,000 টাকা আপনি কিনতে পারবেন। এই লোভে, এই ফাঁদে পড়ে কত মানুষ ওই মোটরসাইকেলের অর্ডার দিল, তারপর তারা সেগুলো আর ডেলিভারি পাচ্ছে না। এ ধরনের কোম্পানির একজন মালিক যে, তাকে গ্রেপ্তার করতে কতদিন সময় লাগলো, তারপরে আবার ওই মালিক আবার জামিনও পেয়ে গেল আওয়ামী লীগের সময়। তো আপনি দেখেছেন যে এই ধরনের তামাশা, আমি ওই কোম্পানির নাম উল্লেখ নাই করলাম, আপনারা জানেন আমি কার ইঙ্গিত করছি। তো এই ধরনের কোম্পানির আমরা বিকাশ দেখেছি আওয়ামী লীগের আমলে, যে যারা এই ধরনের ভুইফোর কোম্পানি, তারা অনলাইনে একটা চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা কোটি কোটি টাকা জনগণের থেকে হাতিয়ে নিয়েছে। আপনি ডেস্টিনির বিরুদ্ধে কি এরকম একটা অভিযোগ করতে পারবেন যে জনগণের টাকা তারা লুট করেছে বা কোনো ব্যাংকের টাকা লুট করেছে? কিছুই তারা করেনি। তারা যা করেছে সব একদম স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং সরকারকে ট্যাক্স দিয়ে তারা করেছে। অথচ সেই কোম্পানিটাকে আপনি ধ্বংস করার জন্য আপনি তাদের যে 200 গাড়ি, যেটা জনাল ভাই বললেন যে 200টা গাড়ি নিয়ে আপনি পুলিশকে দিয়ে দিলেন, এই 200টা গাড়ি আপনি ধ্বংস করলেন। আপনি আনন্দ ছন্দ সিনেমা হল ধ্বংস করলেন। আপনি ডেস্টিনি মালিকানাধীন যত প্রপার্টি রয়েছে সেগুলোকে আপনি ধ্বংস করলেন শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য। এবং আপনি একটা মিডিয়া ট্রায়াল, মানে আমি যেটাকে বলবো যে বাংলাদেশের ইতিহাসে এরকম জঘন্য মিডিয়া ট্রায়াল মনে হয় কারো বিরুদ্ধে হয়নি, যেটা এই মোহাম্মদ হোসেন এবং রফিকুল আমিন এবং লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ তাদের বিরুদ্ধে যে হয়েছিল। এই জঘন্য একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশের মানুষের মনে একটা পারসেপশন ঢুকিয়ে দিলেন যে ডেস্টিনি হয়তো একটা ভুইফোর কোম্পানি, বা এরা হয়তো জনগণের টাকা মেরে খেয়েছে বা ব্যাংকের টাকা মেরে খেয়েছে। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত, যে এরা তো জনগণের টাকা মেরে খাওয়া দূরের কথা, এরা নিজস্ব ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে একটি কোম্পানি গড়ে তুলেছিল এবং যে কোম্পানির একটা ভিশন ছিল যে এখানে এই বেকার যুবকদের কর্মসংস্থান করা এবং তাদেরকে মাসে যাতে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে তাদের মাধ্যমে, ওই ব্যবস্থা করারই কিন্তু ভিশন দেখেছিলেন মিস্টার রফিকুল আমিন। এবং তিনি কিন্তু এ ব্যাপারে কিন্তু আপনারা জানেন যে তিনি বিদেশে কিন্তু উচ্চ শিক্ষা নিয়েছেন, তিনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন। যখন তিনি সার্টিফিকেটটা তার গ্রহণ করার কথা, ঠিক ওই মুহূর্তে কিন্তু তিনি কারাগারে তাকে ঢোকানো হলো, যে কারণে তিনি ওই আমেরিকা থেকে তিনি কিন্তু সেই পদকটিও তিনি সার্টিফিকেটটি কিন্তু নিতে পারেননি। তো এই যে তার যে ব্যক্তিগতভাবে তাকে যে শুধু ক্ষতিগ্রস্ত করা হয়েছে তা নয়, এখানে এই 45 লাখ ডিস্ট্রিবিউটর তাদেরকে ক্ষতি করা হয়েছে, তাদের যে একটা ভবিষ্যৎ সেটাকে একদম 12 বছরের জন্য সেটাকে স্থবির করে দেওয়া হলো। তাদের লাইফ থেকে এই সময়টা কিন্তু আর কখনো ফিরে আসবে না। তো এখন আমি যেটা একটু আগে যেটা বলছিলাম যে অবশ্যই রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে, যে রাষ্ট্রের একটা ফ্যাসিবাদী সরকার যখন ক্ষমতায় ছিল তারা তাদের ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে এরকম একটি সম্ভাবনাময় একটি কোম্পানিকে তারা এইভাবে ধ্বংস করার একটা পরিকল্পনা হাতে নিয়েছিল এবং তার অংশ হিসেবেই কিন্তু এই মিস্টার রফিকুল আমিন তার জীবন থেকে 12টি বছর কেড়ে নেওয়া হলো। তো আমি মনে করি এখন উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং এই ডেস্টিনিকে যাতে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় সেজন্য এই রাষ্ট্রকে সহায়তা করতে হবে, এই দাবি আমি জানাচ্ছি। জি ধন্যবাদ। আমি এই ব্যাপারটাতে একটা সাকিব ভাইয়ের ব্যাপারে একটা বিষয় বলবো। দেখেন দর্শক, ডেস্টিনি গ্রুপের 2012 সালে যখন নাকি দুদক তদন্ত শুরু করে প্রায় 650 অ্যাকাউন্ট এখন এই মুহূর্তে পৃথিবীতে নাই। আবুল মাল আব্দুল মুহিত 1 মাসের কথা বলে সকল অ্যাকাউন্ট গুলো স্থগিত করে দেয়। আজ অব্দি মানে 12 বছর 3 মাস 5 দিন বলেছিলাম রায়ের দিন, আজ অব্দি একটি অ্যাকাউন্ট খোলা হয়নি। এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডেস্টিনি কত স্বচ্ছভাবে ব্যবসা করেছে দেখেন। সাকিব ভাই যে বিষয়টা বলেছেন, বাংলাদেশের একটা ব্যাংক থেকে একটা পয়সা লোন নেয়নি, উল্টা বিভিন্ন ব্যাংকে টাকা এখনো আছে। এবং আপনি শুনলে আরেকটু বিষয় খুশি হবেন যে ডেস্টিনি কত স্বচ্ছভাবে ব্যবসা করেছে। 600 টাকা একজন ডিস্ট্রিবিউটর কমিশন পেয়েছে, সেই জায়গা থেকে 5% ট্যাক্স 30 টাকা দেওয়ার পর সে 570 টাকা সে এখান থেকে কমিশন নিয়েছে। 1 টাকা এখান থেকে ব্যাড ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো সুযোগ রাখেনি ডেস্টিনি। এবং বাংলাদেশে একটি ডিস্ট্রিবিউটর বলতে পারবে না যে আমি এই কোম্পানির কাছে আমি পণ্য পাইনি, আমি কোম্পানির কাছে কোনো কমিশন পাইনি, আমার এইগুলা কোম্পানি সঠিক সময় মতো দিতে পারিনি, এত স্বচ্ছভাবে ব্যবসা করার পর। এবং আপনাদের আরেকটা আমি টিটু ভাই বিষয়টি আপনি এরপরে বিষয়টি বলবেন। দেখেন গত রায়ের আগে জনাব রফিকুল আমিন আদালতে দাঁড়িয়ে একটি স্পষ্ট একটি কথা বলেছেন যে মাননীয় আদালত আপনি কি রায় দিবেন আমি জানি না, বাট আমার যে বিনিয়োগকারী যারা যারা আছে তারা আমার পরিবারের সদস্য, আমি তাদের টাকা ফেরত দিবই। এবং ইতিমধ্যে উনি এই বিষয়ে কার্যক্রম শুরু করেছেন। এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এই যে জনাব রফিকুল আমিন বাংলাদেশে এই জাতীয় প্রতিষ্ঠান এমএলএম জাতীয় প্রতিষ্ঠান যারা কাজ করে ব্যবসা করেন দেশের বাইরে পালিয়ে যান মামলা হলে বা দুদক যখন তদন্ত কার্যক্রম শুরু করে, ওনারা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আদালতে গিয়ে আত্মসমর্পণ করে মামলা করেছেন। আমি টিটু ভাই আপনার কাছ থেকে একটু বিষয় জানতে চাইবো, এই যে বিষয়গুলো সম্পর্কে কথা বললাম, তাহলে এই যে 12 বছর জেল মানে খাটিয়েছেন জনাব রফিকুল আমিন,
এবং সময় কাটাচ্ছেন এই যে বিনিয়োগকারী থেকে। আপনারা জানেন যে 15 তারিখ যখন আদালত থেকে যখন নাকি ওনারা মুক্ত হয়েছে, মুক্ত হওয়ার পর জেল গেটে দাঁড়িয়ে বলেছেন যে আগামীকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে, এবং এটাই বাস্তবতা। আলহাজ মোহাম্মদ হোসেন এবং জনাব রফিকুল আমিন এরপর দিন থেকে কিন্তু নন স্টপ অফিস করে যাচ্ছেন। আজকে এই যে বারডেমে চিকিৎসা করাচ্ছেন, চিকিৎসা করার পর বাসায় যাননি, আবার বৈশাখী থেকে অফিস করা শুরু করেছেন। আপনি বিষয়টিকে কিভাবে দেখেন এবং আগামী দিন ডেস্টিনি কি কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আমাকে। আমার মনে হয় যে সবাই বলে ফেলেছে এবং অনেক কিছু বলা হয়েছে। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমি মানে বাংলাদেশে আমি পড়তেছিলাম দর্শকদের মতামত, আমি দর্শকদের মন্তব্য পড়েই তো আমি হয়রান হয়ে গেলাম। তার কারণ একজন নেগেটিভ, শত শত মানুষ মন্তব্য করছে, একজন নেগেটিভ মন্তব্য এ পর্যন্ত আমার চোখে পড়েনি। মানে কি, আপনি একটি মানে আপনার প্রতিহিংসার কারণে এই তারেক সিদ্দিকী, এখন তারেক সিদ্দিকী হচ্ছে কি পার্সন, সেই হচ্ছে মূল হোতা, যে যারা এই ডেস্টিনিকে আমাদের জয়নাল আবেদিনের ভাষায় গুম করেছে, মানুষকে গুম করেছে, প্রতিষ্ঠানকে গুম করেছে, গোটা বাংলাদেশকে গুম করেছে যে ব্যক্তি, এই তারেক সিদ্দিকী। আরে তার নাম, এটা যখন প্রকাশিত, এটা যখন সত্য, তার নাম যখন লয়ার সাহেব বলছেন যে এটা আদালতের কাগজেও তার নাম এসছে, আরে এখন তো তার নাম আসা মানে একদম পরিষ্কার এটি একটি বানোয়াট মামলা। এটি একটি মানে কি বলবো, এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দেওয়ার। তাকে আমার সাথে দীর্ঘক্ষণ আমি কৃতজ্ঞতা জানাই আমিন সাহেবকে, উনি আমাকে ফোন করেছিলেন, উনি ওনার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে, এবং উনি এই 12 বছর পর জেল থেকে বেরিয়ে ওনার কণ্ঠে যে আমি দৃঢ়তা দেখলাম, আমি ভাই তাকে সেলুট করা ছাড়া আমার কোনো পথ নাই। মানে আমি আমিন ভাইকে অনেক আগে থেকে চিনতাম, আমিন ভাইয়ের সাথে মন্ট্রিলেও আমার দেখা হয়েছে, উনি আমাকে দেখে চিনতে পারছেন না 12 বছর পর। উনি বলছেন, টিটু ভাই আপনার স্বাস্থ্য তো অনেক বেড়ে গেছে। আমি খুব ছিলাম, এবং সবচেয়ে মজার ব্যাপার যে একটা লোককে, একটি গোষ্ঠীকে, একটি প্রতিষ্ঠানকে 12 বছর আপনারা ইয়ে করলেন। এখন এই তো যেদিন দেশ স্বাধীন হয়েছে, আমি বলবো 5 আগস্টের পরে প্রথম কি বলে ইয়েতেই তো এটা বাতিল করে দেওয়া উচিত। কারণ যেখানে তারেক সিদ্দিকের মতো একটা গুন্ডা, তারেক সিদ্দিকের মতো একজন ব্যক্তি যে গোটা বাংলাদেশের গুম খুনের হোতা, সে যখন তার নাম যখন এখানে এসছে, এটা তো পরিষ্কার যে এটি একটি বানোয়াট গল্প। ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে যে যেটি আমি বলে শুরু করেছিলাম যে মানুষ, শত শত মানুষ আজকে এই মন্তব্য করছে, তাদের প্রাণের সংগঠন। তাহলে এই 12 বছর শুধু আমিন সাহেবকে ক্ষতিগ্রস্ত করা হয়নি, তো করা হয়েছে এই যে আপনারা যেটা বলছেন 65 লক্ষ মানুষকে আপনারা 12 বছর সাজা দিয়েছেন। এই মানে আমিন সাহেবকে তো, আমিন সাহেব সহ তাদের প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ তো আপনাকে দিতেই হবে, সঙ্গে এই 45 লক্ষ মানুষের কাছে রাষ্ট্রকে ক্ষমা চাইতে হবে যে অন্যায় করা হয়েছে। ঠিক আছে? সো আমার মনে হয় যে এখন আমিন সাহেব যে উদ্যোগ নিয়েছে, আমি তার মধ্যে যে মানে উদ্দীপনা দেখলাম, আমার বিশ্বাস যে অল্প কিছুদিনের মধ্যে ডেস্টিনি আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি একটু, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমি একটু আমাদের সম্মানিত অতিথি জানাবে আপনার কাছ থেকে জানতে চাইবো, আপনি ডেস্টিনিকে খুব কাছে থেকে চিনেন, আপনার সাথে আমাদের এই বিভিন্ন বাগানগুলোতে বা বিভিন্ন প্রজেক্টে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আপনি একটু বিষয়টি বলবেন যে আসলে ডেস্টিনি যেহেতু এখন জনাব রফিকুল আমিন আলহাজ মোহাম্মদ হোসেন কার্যক্রম শুরু করেছেন, আইনি সমস্যার সমাধান করে সামনে এগিয়ে গেলে মানে কোন কোন সেক্টরে ভূমিকা রাখার মতো সক্ষমতা ডেস্টিনির আছে, বিষয়টি যদি আমাদের যারা দর্শক আছেন, যারা আছেন, যারা দেখছেন, সকলের উদ্দেশ্যে যদি আপনি শেয়ার করেন। হ্যাঁ, অবশ্যই। আমি আপনাদের পরিবারের সদস্য, আমিও একজন ক্ষুদ্র সদস্য আপনাদের।
আমি তো আপনি আমার দর্শক শ্রোতারা যারা কম বেশি জানেন, বেস্ট এভিয়েশনে যখন আমিন ভাই ইনভেস্টমেন্ট করলো, আমি তো আপনাদের পার্ট। এই যে আজকে কমপক্ষে 20-25টা উড়োজাহাজ চলতো, বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারলাইন্স করার প্ল্যান নিয়ে রফিকুল আমিন আমরা নামছিলাম। এমনকি আমরা এই যে মজাহার আলী আর তহিদ হোসেন হারামজাদা, দুই হারামজাদা যে এই যে টাকাগুলো যে আটকাই দিল, এই যে $5 মিলিয়ন যে আপনি অ্যাডভান্স করা হলো, এই টাকাগুলো আর ফেরত আসলো না কেন? প্লেন কেনার জন্য। এয়ারবাস এবং এটিআর এর সাথে আমাদের চুক্তি হয়েছে। তারপরে আপনি যে বললেন আর কোন কোন খাতে, এই যে কক্সবাজারে আপনাদের যে 4 স্টার বা 5 স্টার হোটেল, দেখেন চিন্তা করতে পারেন 14 বছর ধরে মানে ওয়ান অফ দ্য নাইসেস্ট হোটেলস অফ কক্সবাজার, একদম সমুদ্রের তীরে পড়ে আছে অসামাজিক কার্যক্রমে। এইটা কি কোনো দেশ? আপনি আমাকে বলেন। এত শত কোটি টাকা ইনভেস্ট করে একটা হোটেল তারা বানাইছে, এই হোটেলটাকে মানে ফেলে রাখতো, মানে আজকে 13 বছর পরে আছে। চিন্তা করেন আপনি, এরা যদি এই মজাহার আলী আর তহিদ হোসেনের কথা বলতেছি, এরা যদি মানুষের বাচ্চা হইতো, এরা যদি মানুষের পেটে জন্ম নেয়, এরা মানুষ রূপী জানোয়ার তারেক সিদ্দিকীর মতো। আপনি যে বললেন আমার যে অভিজ্ঞতা, আমি আপনাকে তো বললাম রফিকুল আমিন ইজ ফুল অফ স্পিরিট, কোনো সন্দেহ নেই। মানে আমরা বলি না যে বয়স হচ্ছে ইজ এ নাম্বার, উনার হয়তো বয়স 62-63 হয়েছে, আমি মনে করি না উনি এখনো 40 বছরের তাগড়া জোয়ারের মতোই কাজ করতে পারবে, কারণ তার উদ্দীপনা আছে, তার যোগ্যতা আছে, তার ক্যাপাসিটি আছে, স্পিরিট আছে এবং আপনাদের সাপোর্ট আছে। তো আইনি প্রক্রিয়াটা এখনো হয়তো উনার হাত পা অনেক দিকে বাধা, সেটা আমি জানি। যে একজন দর্শক বলছেন যে এই রফিকুল আমিনের সাথে কথা বলার জন্য, আমি ইতিমধ্যে টিটু ভাই এবং সাকিব ভাইয়ের সাথে কথা হয়েছে, আমিন ভাইয়ের সাথে কথা হয়েছে যে আসেন আমরা আপনার সাথে কথা বলবো। উনি আইনি বাধ্যবাধকতার কারণে হয়তো এখনো অনেক কথা বলতে পারবেন না, বা এই জন্য উনি হয়তো আপাতত আসবেন না। উনি আসবেন, কথা অবশ্যই বলতে হবে। এবং আইনের নামে যে বেআইনি কাজ আপনাদের 45 লক্ষ মানুষের উপর করা হয়েছে, রফিকুল আমিনের উপর করা হয়েছে, ডেস্টিনির সম্পত্তির উপর করা হয়েছে। এই যে আপনি সম্পত্তি কথার কথা বলবো, আমি আপনাদের ফরিদপুরে আপনাদের আমি গেছি, কি সম্পত্তি আপনাদের, এই যে হোটেলের কথা বললাম, আপনাদের যে বিল্ডিং এর কথা বললাম, এখানে কত কত সম্পত্তির কথা বলবো। এই যে মজাহার আলী আর তো মানি লন্ডারিং এর বেটা ডেফিনিশন কি আমরা জানি না? প্রতিটা প্রজেক্ট আপনার মাল্টিপারপাস কোঅপারেটিভের মাধ্যমে এবং কোঅপারেটিভ ডিপার্টমেন্ট অফ কোঅপারেটিভ থেকে পারমিশন নিয়ে আপনার এগুলো করা হয়েছে। পরে এগুলা এই তারেক সিদ্দিকীর ঠেলায় এগুলো বাতিল করছে। এখন যদি একটা বিয়ে সম্পন্ন হয় এবং এই বিয়ের পরে যদি একটা বাচ্চা আপনার জন্ম হয়, এখন বাচ্চাটাকে আপনি মেরে ফেলবেন যদি বিয়েটা ডাইভোর্স হয়, ব্যাপারটা সেরকম এই করতে তারেক সিদ্দিকী। সুতরাং আপনি আমাকে যে বললেন ডেস্টিনির, আমি তো আপনাকে ক্যাটাগরিক্যালি আপনাকে বললাম, বাংলাদেশে এতগুলা মানুষকে প্রশিক্ষিত করে, তাদের লাইফস্টাইল চেঞ্জ করে, তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার যে প্ল্যান রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন সহ আপনাদের যে বোর্ডটা করছিল, আজকে সেটা কোথায় যেত আমি জানি না। মানুষের ভুল ভ্রান্তি থাকে, রফিকুল আমিন একদম আমি ফেরেস্তা বলবো না, উনারও ছোটখাটো ভুল ভ্রান্তি থাকবে, বাংলাদেশের প্রতিটা মানুষের ভুল ভ্রান্তি আছে, আমারও আছে, আপনারও আছে। কিন্তু এই যে গলা চিপে মেরে ফেলা, ছুটি চিপে ধরা, এইভাবে আপনি এই যে সমাজী ভাই বললেন না যে রাজনৈতিক কথা, সমাজী ভাই রাজনীতি হচ্ছে সবকিছুর মূলে। আপনি যদি রাজনীতি ঠিক করতে না পারেন, নাথিং উইল গো ইন এ পজিটিভ ওয়ে। বাংলাদেশের রাজনীতি ধ্বংস করার জন্য রফিকুল আমিনের 45 লক্ষ মানুষকে ভয় পাইছে দেখে আজকে আপনাদেরকে শেষ করে দেওয়ার জন্য তারেক সিদ্দিকী, হাসিনা গং, এই ফেসিবাদী গং বাংলাদেশের উন্নতি চায় না। ভারতের পাঁচাটা গোলামগুলা, এই যে আপনাদের মতো এত বড় প্রতিষ্ঠান। আমি আপনাদের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি যখন কক্সবাজারে এই বান্দরবনে গেছিলাম আপনাদের অনেকের সাথে, হোটেলটার দিকে আমার চোখের পানি আসলো। হাই রে, এত সুন্দর একটা হোটেল, এত টাকা ইনভেস্টমেন্ট, মানুষের টাকা। এই যে টিটু ভাই বললেন, এখানে ব্যাংকের টাকা নাই, সরকারের টাকা নাই, এখানে কোনো
কোন বড় লোকের টাকা নাই, সব ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এই যে ডিস্ট্রিবিউটাররা আপনারা সাধারণ মানুষের থেকে এনে, এই যে একজন মানুষের অভিযোগ নাই, আজকে এই সম্পত্তিগুলা মানে পুলিশ বিচারকের মাধ্যমে এই বিচারকগুলো, এগুলো কি বিচারক? এই যে পুলিশে দিলে 200টা গাড়ি, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ স্কয়ার ফিটের যে আপনাদের কেনা সম্পত্তি, আপনাদের বাড়িঘর, আপনাদের বিল্ডিং সব ধ্বংস, এগুলো দায়িত্ব কে নিবে? অবশ্যই যেসব ব্যক্তি সরকারের পক্ষে, যেসব পুলিশ, যেসব বিচারক, এই দুদকের যত যারা জড়িত, এদের সবগুলাকে ধরতে হবে এবং এদের আপনার সরকারকে তো দিতে হবেই, প্লাস এরা যদি রিটায়ার করে এদের রিটায়ারমেন্টের টাকা এখানে আপনাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ অবশ্যই করা হবে আইনগতভাবে। এবং আমি পরিশেষে শুধু হাসান সাহেব আপনাকে এটা বলবো, আপনারা আপনাদের নেতাদের ফিরে পাইছেন, এরা ফুল অফ স্পিরিট, এবং ওনার সাথে কথা বলে আমি মানে সবাই স্পিরিটেড হয়ে যায়। আমরা আজকে আপনাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটরকে এই কথাটা বলবো, আপনাদের এয়ারলাইন্স হবে, আপনাদের 5 স্টার হোটেল হবে, আপনাদের জুট মিল হবে, আপনাদের যে যত সম্পত্তি সবগুলোতে আপনারা যা যা করবেন সব করা হবে ইনশাল্লাহ। এবং আমাদের যে সাপোর্ট, আমাদের যদি ক্ষুদ্র সাপোর্ট, আমাদের তো আপনাদের মতো অত বেশি সাপোর্ট নেই, আমরা যতটুকু সাপোর্ট করতে পারি আপনাদের প্রতি যাতে আর অন্যায় না হয় অতি অবশ্যই আমরা সচেতন থাকবো। এবং আজকে ডেস্টিনির হাসান সাহেব আমাদেরকে ডেকে আনছেন, এই জন্য অশেষ ধন্যবাদ জানাবো। সাথে টিটু ভাই এবং আমাদের পাওয়ারফুল কণ্ঠ আমাদের নাজমুস সাকিবের, এই যে তার প্রতিবেদন, আমি এটা বারবার শুনি, লক্ষ লক্ষ এই আপনার সাউন্ড, আর টিটু ভাইয়ের যে প্ল্যাটফর্ম, এই যে নাগরিক টিভির, এটা আমি মনে করি টিটু ভাই এবং নাজমুস সাকিবের এই দুজনের সম্মিলিত প্রচেষ্টায়, এবং আমিও ওনাদের সাথে থাকবো। আপনাদের প্রতি যেখানে অন্যায় হবে আমাদেরকে বলবেন, আমরা আপনাদের সাথে আছি। জি ধন্যবাদ। আমরা বিশেষ করে অনুষ্ঠান শেষ করে চলে আসছি। সাকিব ভাই, আপনি একটু বিশেষ করে একটা বিষয় দর্শকদের বলবেন। 2001 থেকে 2012 সাল পর্যন্ত ডেস্টিনি গ্রুপ 410 কোটি টাকা গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিয়েছিল। যদি ব্যবসা করেছে 2006 সাল থেকে, 2006 এর আগে ওইরকম ব্যবসা করতে পারেনি, কিন্তু 6 থেকে 12 পর্যন্ত এই সময়টুকুতে আপনার 410 কোটি টাকা ভ্যাট ট্যাক্স দিয়েছিল। আজকে 2025 সাল পর্যন্ত যদি বাংলাদেশে ডেস্টিনি আপনার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারত, যেমন ইতিমধ্যে আপনারা জানেন যে 12 সাল পর্যন্ত 45 লক্ষ ক্রেতা পরিবেশক হয়েছিল, 2025 সালে এসে কম বেশি প্রায় 2 কোটি থেকে 2.5 কোটি ক্রেতা পরিবেশক এটার সাথে যুক্ত হওয়ার একটা সুযোগ ছিল। তাহলে সেক্ষেত্রে সরকার কি এটা থেকে বড় ধরনের কি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে কিনা বিষয়টি একটু বলবেন। এবং আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের দর্শক আপনাদের রিপোর্টটা প্রতিদিনই দেখে নাগরিকের সাথে একদম মন প্রাণ উজাড় করে বসে থাকে, নিয়মিত দেখে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বাস্তবতার আলোকে কিছু মোটিভেশনাল স্পিচ দেন, আগামী দিন ডেস্টিনি কিভাবে এগিয়ে যাবে, তারপর আমি টিটু ভাইয়ের কাছে আসবো আর কি। সাকিব ভাই। জি, আমি ওই শেষ পর্যায়ে সংক্ষেপে শুধু এতটুকুই বলতে চাই দর্শকদেরকে যে আসলে যেটা আপনি বলছিলেন যে যদি মানে তাদের কার্যক্রমটাকে কন্টিনিউ করতে দেওয়া হতো এবং 2012 সালে থেকে যে অত্যাচার নির্যাতনের সম্মুখীন আপনারা হয়েছেন সেটা যদি না হতেন, তাহলে তো আমাদের এই রাষ্ট্রই বেনিফিটেড হতো, আরো বেশি রাজস্ব পেত এবং অনেক অনেক বেকার যুবক যারা রয়েছেন তাদের একটা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। তো এইভাবে অনেক মানুষের এই লাইফটাকে কিন্তু তারা বরবাদ করে দিয়েছে। 45 লক্ষ ডিস্ট্রিবিউটরের লাইফ তারা বরবাদ করে দিয়েছে। একটা সম্ভাবনাময় একটা কোম্পানি, সেটার তারা একটা মানে যে বিকাশ সেটা রোধ করে দিয়েছে। তো এখন আমি মনে করি যে এটা যে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। তবে এখন এই ক্ষতিটাকে আমাদের মোকাবেলা করেই আমাদের আগামী দিনগুলোতে আমরা চাই যে ডেস্টিনি আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসুক বা আগের চেয়েও আরো স্ট্রংলি কামব্যাক করুক। এটাই আমরা আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে। আর আপনাদের দর্শকদের যেটা একটা প্রশ্ন ছিল যে আমরা জনাব রফিকুল আমিন তার যে কারা জীবন, যে এই কারা জীবনের তার কিন্তু অনেক অভিজ্ঞতা হয়েছে এবং তার সাথে আমি ফোনে কথা বলে যেটা বুঝতে পারলাম যে অনেক না বলা কথা রয়েছে যেগুলো তিনি যদি প্রকাশ করেন সেগুলো কিন্তু আমি মনে করি যে আমাদের পুরো এই পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে কিন্তু একটা চাঞ্চল্য ফেলে দেবে। মানে এরকম চাঞ্চল্যকর কিছু তথ্য তিনি আমাদেরকে দিতে পারবেন তার কারা অভিজ্ঞতার আলোকে। তো সেগুলো আপনি জানেন যে এখন আইনি কিছু জটিলতা রয়েছে, সেগুলো শেষ হওয়ার পরে আমি আশা করছি যে হয়তো এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই নাগরিক টিভিতে আমরা এক্সক্লুসিভলি মিস্টার রফিকুল আমিনের একটি সাক্ষাৎকার আমরা প্রচার করব, যার মাধ্যমে আপনারা কিন্তু আরো অনেক অজানা বিষয়, ডেস্টিনিকে নিয়ে যে ষড়যন্ত্র
এবং তার যে কারা জীবনের অভিজ্ঞতা এটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো। তো সে প্রত্যাশায় আমি রয়েছি। আর শেষ করার আগে দর্শকদেরকে বলবো যে আমি যেই প্রতিবেদনটি করেছিলাম, যেটা আপনারা বলছেন যে এখন আপনারা এখনো অনেকে দেখেন, এবং সেটি আমি এমন একটি সময় প্রচার করেছিলাম যখনও কিন্তু এই মামলার রায়টি কিন্তু আসেনি। এবং সেই প্রেক্ষাপটে যখন আমি এটা করেছিলাম, আমার এই একটা মানে আমার তাগিদ ছিল যে যেন আমার এই রিপোর্টটা যেন কোনো একটা ভূমিকা রাখে, ইতিবাচক ভূমিকা। তো আল্লাহর রহমতে আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের রিপোর্টটি একটি ইতিবাচক ভূমিকা রেখেছে, এবং যারা কর্তা ব্যক্তি বা দায়িত্বশীল লোক রয়েছেন তারা সেটাকে আমলে নিয়েই নিশ্চয়ই তারা যে কি করার তারা করেছেন। তো সেজন্য আমরা পার্সোনালি কিন্তু আমি, টিটুর রহমান, জয়নাল ভাই, আমরা কিন্তু খুব হ্যাপি যে আমরা একটা কাজ করেছি যেটার একটা সাকসেস আমরা দেখতে পেরেছি। তো একটা কাজ করার পরে সেটা সাকসেসফুল হলে কিন্তু আমাদের ভালো লাগে। তো সেজন্য আমরাও খুশি, পাশাপাশি আমাদের সাথে আপনাদের যে 45 লক্ষ ডিস্ট্রিবিউটর রয়েছে তারাও খুশি যে একটা রিপোর্ট একটা ইতিবাচক ফল বয়ে এনেছে। তো এখন আমি মনে করি যে এই ফলটাকে কাজে লাগিয়ে আমরা চাই যে জনাব রফিকুল আমিন এবং তার মাধ্যমে এই পুরো প্রতিষ্ঠানটি যেন আবার ঘুরে দাঁড়িয়ে আগের চেয়েও যেন স্ট্রংলি ফিরে আসতে পারে, সেটাই আমাদের দোয়া এবং শুভকামনা থাকলো আপনাদের জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু জিতু ভাই আপনার উদ্দেশ্যে একটা বিষয়ে আগে কথা বলে তারপর আমরা শুরু করতে চাই। ডেস্টিনি গ্রুপ 2001 সাল থেকে 12 সাল পর্যন্ত বিশ্বের যে এমএলএম কোম্পানিগুলো, আজকে এটা বার্ডেন বলেছিলেন জনাব রফিকুল আমিন স্যার, যে বিশ্বের মধ্যে যখন নাকি তার্কিতে আপনার একটা কনফারেন্স হয়, ওই কনফারেন্সের মধ্যে ডেস্টিনি কোম্পানি ইন্টারন্যাশনাল কিন্তু নাম্বার 3 তে ছিল এবং ওইখানে রিকগনাইজ করা হয়েছিল। পাশাপাশি জনাব রফিকুল আমিন স্যার যখন স্পিচ দিয়েছিলেন, বিভিন্ন বিশ্বের যে বড় বড় কোম্পানি 50 বছর, 70 বছর, 100 বছর এরকম বড় আছে, যেমন আমেরিকা কর্পোরেশন সবচেয়ে বেশি মানে সময় দিয়ে, ওই কোম্পানিগুলোর পাশাপাশি বিভিন্ন ব্যক্তিরা স্যার কাছ থেকে এসে রফিকুল আমিন স্যারের কাছ থেকে সাক্ষাৎ নিয়েছিলেন, যে সাক্ষাৎকার যে আপনি এত অল্প সময়ে কিভাবে এইভাবে আপনি প্রগ্রেস করেছেন সেই বিষয় সম্পর্কে, এবং বাংলাদেশে তারা আসতে চেয়েছিল ডেস্টিনিকে ভিজিট করার জন্য, ডেস্টিনি সম্পর্কে জানার জন্য। এবং রফিকুল আমিন স্যার 13টা দেশের মধ্যে কিন্তু ডেস্টিনির ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ ওপেন করেছিল, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু বাংলাদেশে কিন্তু এভিডেন্স আসতো আজকে যদি এই অবস্থাটা হতো। এবং আরেকটা ব্যাপার বলি আপনাকে, হয়তো আপনি জানেন বিষয়টা, 10টা বিভাগে 25 তলা টাওয়ার করার জন্য জায়গা নেওয়া হয়েছিল, এবং এই জায়গাগুলোর মধ্যে 2টা বরিশাল এবং খুলনাতে বেসমেন্টের কাজ কিন্তু শেষ টাওয়ারে, এবং মেডিকেল কলেজ হাসপাতাল করার জন্য প্রত্যেকটা বিভাগে জায়গা নেওয়া হয়েছিল, জেলা শহরগুলোতে জায়গা নেওয়া হয়েছিল। এত বড় একটা প্রতিষ্ঠান, এই যে আজকে 12টি বছর 45 লক্ষ বিনিয়োগকারী দুকে দুকে রাস্তা রাস্তা হেঁটে হেঁটে আজকে যে তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, তাদের প্রাণের 2জন মানুষ আজকে ফিরে এসেছে, আপনি এবং আপনার নাগরিক টিভি এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনারা 3 জন, ঠিক আছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে সাকিব ভাই একটা বিরাট একটা সুসংবাদ দিয়েছেন যে ওনার নাগরিক টিভিতে এক্সক্লুসিভ সাক্ষাৎকার আসতেছে। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সাউন্ড পাচ্ছি না মনে হয়। আমার মনে হয় অনেক কিছু বলা হয়ে গেছে, আর কিছু বলো না, হয়তো পরবর্তীতে সামনে বলবো। বাট আমি যেটা বলছি, আমি আবারও বলি, যারা বিনিয়োগকারী 45 লক্ষ বলছেন আপনি, তাদের প্রতি একটাই মেসেজ। আমার মনে হয় যে রফিকুল আমিনের প্রতি আপনাদের যে আস্থা, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে বিশ্বাস, এটা আমাকে বিচলিত করেছে। তার কারণ উনি যখন ফোনে কথা বলছেন তখন আমি বলছি যে অনেক মানুষের সাথে আমি ইন্টারভিউ করেছি, কথা বলেছি সরাসরি ফোনে, কেউ আপনাকে তারা মানে সাংঘাতিক ভাবে বিশ্বাস করে। ভাই, আজকের জামানায় এটা খুব বিরল, ঠিক আছে। সো আমার কাছে মনে হয় উনি একজন মানে কি বলবো, জাদুকরী নেতৃত্ব তার মধ্যে আছে, এবং তার মধ্যে লিডারশিপ মানে ভরপুর। সো আমি এতটুকু বলতে চাই, এই 45 লক্ষ বিনিয়োগকারীকে বলতে চাই, এতদিন 12 বছর যখন বিশ্বাস করেছেন ওনাকে, আপনারা একটু একটু প্লিজ একটু করি। 45 লক্ষ বিনিয়োগকারী না, বিনিয়োগকারীর সংখ্যা হচ্ছে 17.5 লাখ টি প্লান্টেশনে। একই ব্যক্তি মাল্টিপারপাসে বিনিয়োগ করেছে, কিন্তু 45 লক্ষ কিন্তু আমাদের বিনিয়োগকারী না। আচ্ছা, যাই হোক, যতই সংখ্যা আপনাদের পরিবারের, সবার প্রতি আমার অনুরোধ যে আপনারা যতটুকু আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা 12 বছর যে নির্যাতিত হয়েছেন, এই নির্যাতন যেন আর না হন, এবং আমি বিশ্বাস করি যে আমরা নাগরিক টেলিভিশন, বিশেষ করে নাজমুস সাকিব, আমি এবং জয়নাল আবেদিন, আমরা আপনাদের পাশে থাকব, এবং আমরা আমরা চাই যে আপনারা আবার ঘুরে দাঁড়ান, আবার আপনারা মেইন স্ট্রিমে আসুন, এবং
শেষে একটা কথা বলতে চাই যে আমি যে আমার কথা বোধহয় ডাবল হয়ে যাচ্ছে, আপনি একটু অফ করবেন আপনারা ভাই। হ্যাঁ, এবার ঠিক আছে। একটা রিপোর্ট দেখলাম, যে রিপোর্টটা করেছে হচ্ছে কালের কণ্ঠ। আমি কালের কণ্ঠ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, এটি আমার মনে হয় যে হাসান ভাই আপনার ওটা বন্ধ রাখতে হবে, একটু ডাবল হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই রিপোর্টটা খুবই দেখা দরকার, আপনারা আপনাদের প্রতিবাদ করা দরকার এবং এই রিপোর্টটা নিয়ে আপনাদের কথা বলা উচিত। ভালো থাকবেন, সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবার প্রতি আমার সালাম জানাচ্ছি আমরা আমাদের নাগরিক টেলিভিশনের পক্ষ থেকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি দর্শক। আমরা বিশেষ করে আমাদের সর্বশেষ আমাদের কাছের মানুষ জয়নাল আবদিন, আপনার কাছ থেকে ভাই আপনি আমাদের যারা দর্শক আছেন এতক্ষণ ছিলেন, আশার বাণী তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা 15 তারিখের পর থেকে না 2012 সাল থেকে শুনে আসছি, এখন তো আর আশার বাণী না, এখন বাস্তবায়ন সবকিছু হচ্ছে ইনশাল্লাহ একের পর এক। তো সেটাই হবে আমরা প্রত্যাশা করি, সামনে আরো অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমাদের সম্মানিত দর্শকদের যদি আপনি কিছু বলেন। না, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আরো দুটা কথা বলতে চাই। আমিন ভাই যখন জেলে ছিলেন, উনি আমার লয়ারের মাধ্যমে কিছু কথা বলতে হবে, বন্ধু শত্রু চিনতে হবে, উনি আমার কাছে খবর পাঠিয়েছিলেন আমিন বা টিটু ভাইয়ের কাছে বা সাকিব ভাইকে কনভে করার জন্য। এবং বর্তমানে যারা বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব আছেন তাদেরকে মেসেজ করার জন্য উনি বলছিলেন। আমি চেষ্টা করছি অনেকের কাছে রিচ করার জন্য, কিন্তু আপনাদের পক্ষে কেউ কথা বলে নাই। এবং আমি নাম বলে তাদেরকে ছোট করব না, বড় বড় ইউটিউবার যারা মিডিয়া ব্যক্তিত্ব বা দিস দ্যাট, তাদেরকে আমি মেসেজ করছি, ফোন করছি, চেষ্টা করছি যে এত বড় একটা অন্যায়, রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন সহ সবাই জেলখানায়, কেউ কিন্তু সাড়া দেয় নাই। আমাদেরকে বলে যে প্রমাণ দেন, এই দেন, সেই দেন। আরে ভাই, প্রমাণ কোত্থেকে দিব? আদালতেই তো তাদের বসংবদ, হাসিনার দালাল তারেক সিদ্দিকীর এই যে বসংবদ আপনার আদালতের মাধ্যমে যে এত বড় একটা অন্যায় হয়েছে, কেউ কথা বলে নাই। এই জন্য আমি আজকে আবার টিটুর রহমান এবং নাজমুল সাকিবকে ধন্যবাদ জানাবো, কারণ ওনাদের প্ল্যাটফর্ম না হলে আমিও কথা বলতে পারতাম না। এটা গেল। আর আপনি যে বললেন আশাবাণী, আমি তো আবার পরিষ্কার করে বলবো, আপনাদের এয়ারলাইন্স হবে ইনশাল্লাহ, আপনাদের জুট মিল আবার হবে, আপনাদের যে প্রপার্টি শত শত একর এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যে আপনারা শত শত এই আপনার কাঠা এবং গ্রামে হাজার হাজার একর যে জায়গা কিনেছেন, আপনাদের সম্পত্তি যদি ওই 4,000 বা 5,000 কোটি টাকা 2012 সালে যে অ্যাসেস করছে, সেগুলো 10-12 হাজার কোটি টাকার সম্পত্তি হয়ে গেছে। তো সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আপনারা একতাবদ্ধ থাকবেন। আপনাদের নেতা বেরিয়ে গেছে এবং আমরা সবাই মিলে আপনাদের সাথে এবং রফিকুল আমিন সাহেবের, মোহাম্মদ হোসেন সাহেবের যে নেতৃত্বে আপনারা যে এগিয়ে যাচ্ছেন, আমি মনে করি বাংলাদেশে আপনারা এই যে ক্রাউড ফান্ডিং এর যে ইতিহাস সৃষ্টি করছেন, যেটা আপনারা হয়তো এতদিনে করে ফেলতেন, এই ফেসিবাদের কারণে পারেন নাই, আমরা মনে করি অতি অবশ্যই দ্রুততার সাথে আগামী 2-4 মাসের মধ্যে আপনাদের কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশকে আপনারা দেখাই দিবেন যে সত্যিকার অর্থেই আপনাদের উপর মারাত্মক রকমের অন্যায় করা হয়েছিল। যে অন্যায় আপনারা রিভেঞ্জ নেবেন না, প্রতিহিংসা করবেন না, আপনারা নতুন উদ্যমে ব্যবসা করে নিজেদেরকে স্টাবলিশ করে আপনাদের প্রতিষ্ঠান বড় করে আপনারা বুঝাই দিবেন যে আমরাই সর্বোৎকৃষ্ট মার্কেটিং গ্রুপ, আমরাই স্টাবলিশ প্রতিষ্ঠান, আমরাই বাংলাদেশকে নতুন ভাবে তুলে নেব। ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকে যে ইন্টারিম গভর্নমেন্ট গণতান্ত্রিক অভিযাত্রার সাথে আপনাদের অভিযাত্রা যোগ হয়ে বাংলাদেশ ডাবল ডিজিট আপনার আমাদের যে এই আপনার জিডিপি হবে, সেখানে আপনাদের অনেক বড় ভূমিকা থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। দর্শক, আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমাদের অনুষ্ঠানের। আমাদের আজকে যারা সম্মানিত অতিথি ছিলেন, আমি একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই আমাদের অতিথির সামনে। 2012 সাল থেকে, যেটা আমরা কিছুক্ষণ আগে রিপিট করেছিলাম, আবারও বলছি, 2012 সাল থেকে ডেস্টিনি গ্রুপের সকল অ্যাকাউন্ট বন্ধ করার পর
এই কোম্পানির সকল সম্পদ রক্ষণাবেক্ষণ, পাহারা দেওয়া, মামলা পরিচালনা করা, এই সকল কিছু করেছে এই সাধারণ ডিস্ট্রিবিউটররা সারা বাংলাদেশ থেকে। যে প্রতি মাসে 5 থেকে 7,000 টাকা একটা চাকরি থেকে বেতন পেয়েছে, সেখান থেকে তার পরিবারকে দিয়েছে 5,000 টাকা, 2,000 টাকা এসে এই মামলাগুলো দিয়ে গিয়েছে তারা। এতটুকু কষ্ট করে এই মামলা মানে এই প্রতিষ্ঠানের মামলাটি মানে নিষ্পত্তি করার জন্য তারা কাজ করেছে। একটু চিন্তা করে 12টি বছর, একটা দুটো 12টি বছর তারা কোনো টাকা কোম্পানি কোনো আর্নিং নাই, তারপরেও তারা এই আইনি প্রক্রিয়া থেকে শুরু করে সকল কিছু পরিচালনা করেছে। ইনশাল্লাহ যারা রফিকুল আমিন এই বিষয়গুলো নিয়ে ব্যাপক পরিকল্পনা করেছেন, তাদেরকে হতাশ করবেন না। আমি সর্বশেষ আজকে যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্পেশালি যাদের আয়োজনে আজকের আমাদের অনুষ্ঠান, 3 জন, সাকিব ভাই, টিটু ভাই এবং আমাদের জনাল ভাই, 45 লক্ষ বিনিয়োগকারী ক্রেতা পরিবেশের পক্ষ থেকে আমি একজন বিনিয়োগকারী হিসেবে, আমি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন প্রতিনিধি হিসাবে আপনাদেরকে আমার বিনিয়োগকারীদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। ইনশাল্লাহ আগামী দিন বাংলাদেশে আসবেন, আপনাদের জন্য আমরা কি করতে পারি আগে কিছু বলবো না, আমরা কাজের মাধ্যমে প্রমাণ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকুন সবাই, শুভরাত্রি। টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। পথ অনেক, আমরা সত্যের পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।